আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তালা অশেষ সম্মতে ভালো আছো। আজকে আমরা শুরু করব হচ্ছে রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। তো বরাবরের মতো তোমাদের আহ, যারা এটা নিয়েছো সেটা হচ্ছে সাথে নাও, কলম নাও, আর এটা নিলেই হবে। আর যাদের এটা নাই সমস্যা নাই, আমরা হচ্ছে স্লাইডে এর পেজগুলো দেখায় দেব। সেখান থেকে তোমার একটু কাজ করতে হবে, সবগুলো নোট করতে হবে। তুমি যদি পারো এটা কালেকশন করে নিও। তাহলে আজ আমরা শুরু করতেছি। আমি হচ্ছে ইলিয়াস মুজাহিদ, পড়াশোনা করতেছি হচ্ছে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ। আচ্ছা, তাহলে পর্যায় সারণী শুরু করার আগে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা শিখতে হবে সেটা হচ্ছে পেরিওডিক টেবল এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো। আচ্ছা, এখানে দেখো আমরা একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছি, তাই না? এই পর্যায় সারণীর মাঝে আমি যদি তোমায় একটু দেখায় দেই যে এখানে আমরা অলরেডি যারা তৃতীয় অধ্যায় শেষ করছি তারা জানি যে মৌল আছে কয়টা, 118টা, তাই না? তো এখান থেকে আমরা 118টার ভিতরে কটা শিখবো, মুখস্থ করব। মোটামুটি 30টা শিখলে তোমার এসএসসির জন্য হয়ে যাবে। যদি পারো তুমি সবগুলো শিখে ফেলো, কারণ অধ্যায়ের নামই হচ্ছে পর্যায় সারণী, তাই না? তার মানে এই অধ্যায়ে যা আলোচনা করা হয়েছে সবগুলোর হচ্ছে এই এলিমেন্টসগুলো নিয়ে। সুতরাং তুমি যদি এটা সবগুলো শিখতে পারো, তোমার এখানে তো এসএসসি তো ভালো পারবেই, ইন্টারমিডিয়েটে যা তোমার একটা ভালো সাপোর্ট তুমি পেয়ে যাবা। আচ্ছা, আমাদের জন্য আজকে যতটুকু লাগে আমরা ততটুকুই পড়বো। তো এখান থেকে আমরা কীভাবে শিখবো যে এগুলো দেখতে পাচ্ছি এখানে গ্রুপ দেওয়া আছে, তাই না? এগুলো হচ্ছে গ্রুপ। এই যে এই লম্বা লম্বি যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্রুপ। তো এখানে গ্রুপ পাচ্ছে কয়টা, একটা দুইটা এমনি যে 3 4 এমনি দেওয়া আছে। সর্বমোট 18টা গ্রুপ দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা জানি। তারপর পর্যায়ে যদি বলি কয়টা পর্যায় দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 পর্যায় হচ্ছে। এই যে এইভাবে পর্যায় হয়, তাই না? এই যে এই বরাবর ডান থেকে বামে, সরি বাম থেকে ডানে, এগুলো হচ্ছে পর্যায়। আর উপর থেকে নিচে খাড়া যেগুলো কলাম সেগুলো হচ্ছে গ্রুপ। আচ্ছা, তাহলে এখানে দেখো গ্রুপ আছে 18টা, পর্যায় আছে 7টা, এটা শিখলাম। আচ্ছা, তো এখন এই 30টা মৌল তুমি শিখবা কিভাবে আমি বলে দিচ্ছি। প্রথম পর্ব হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম। এই ক্রম অনুসারে দেখো এখানে একটা ক্রম সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে 1। তারপরে যে এখানে দেখো হিলিয়ামের ক্ষেত্রে 2, হ্যাঁ, তারপর লিথিয়ামের ক্ষেত্রে 3, বেরিলিয়ামের ক্ষেত্রে 4, এমনি হচ্ছে 5 6 7, এমনি যদি দেখো পর্যায়ভাবে যাবে, দেন হচ্ছে তুমি সবগুলো পেয়ে যাবা ক্রম। তো এখান থেকে আমরা পড়বো জিঙ্ক পর্যন্ত পড়বো। এই যে জিঙ্ক পর্যন্ত আমি এখানে কি করছি, হাইলাইট করে দিচ্ছি। এই জিঙ্ক পর্যন্ত আমার 30টা ক্রম অনুসারে দেওয়া আছে, আমি ক্রম অনুসারে মুখস্থ করব। তাহলে এই 30টা ক্রমটা কি, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। অলরেডি যারা তৃতীয় অধ্যায় পড়ছো শিখে ফেলছো। আচ্ছা, তো এর পাশাপাশি তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা কোনটা? ভর সংখ্যা হচ্ছে এই যে পাশে দেওয়া আছে, হাইড্রোজেনের ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা 1, এখানে ভর সংখ্যা 1। হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 4, এই যে 4 দেওয়া আছে। তারপর আমরা যদি নিয়নের ক্ষেত্রে বলি সেখানে হচ্ছে 20 দেওয়া আছে। তারপর নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 14। এইভাবে আমরা হচ্ছে 30 পর্যন্ত পড়বো। কিভাবে পড়বো বা মুখস্থ করবো কিভাবে, এটা মুখস্থ করা লাগবে। হ্যাঁ, মুখস্থ করা লাগবে। এখন কিভাবে মুখস্থ রাখবো সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ পর দেখায় দেবো, আপাতত দেখাচ্ছি না, এই পেজে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আমার হচ্ছে পর্যায় কয়টা, গ্রুপ কয়টা, তারপর হচ্ছে আমাকে কিভাবে এটা করতে হবে, মানে এর নামগুলো মনে রাখতে হবে, বড় সংখ্যাগুলো মনে রাখতে হবে, সেটা আমরা টেকনিকের মাধ্যমে শিখে ফেলবো। আচ্ছা, এখন আমাকে শিখতে হবে এক্সট্রা কিছু, সেটা হচ্ছে কি, এই যে প্রথম যে গ্রুপটা দেখতে পাচ্ছি এটাকে বলে আমার কোন ধরনের গ্রুপ বলো তো? ক্ষার ধাতুর গ্রুপ, তাই না? তাহলে ক্ষার। আর এটা হচ্ছে কোন ধাতুর গ্রুপ? মৃৎক্ষার ধাতুর গ্রুপ, মৃৎক্ষার ধাতুর গ্রুপ। আচ্ছা, তারপরে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কপার, সিলভার, গোল্ড, এগুলো কি, এগুলো দিয়ে হচ্ছে আমার কি তৈরি করে, মুদ্রা তৈরি করতো, আগে তৈরি করে, এখনও তৈরি হয় অনেক বেশি। তাহলে এটিকে আমরা বলবো হচ্ছে মুদ্রা ধাতু, রাইট? মুদ্রা ধাতুর গ্রুপ। তাহলে এই রন্টোজেনিয়ামটা তোমার মুদ্রা ধাতুর অন্তর্ভুক্ত হবে না, এই তিনটা। আচ্ছা, তারপর এই যে 15 আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, নিকটোজেন, নিকটোজেন গ্রুপ, নিকটোজেন।
এখন ভাই নিকটোজেন কেন বলা হয়, এগুলা আপাতত লাগবে না, ইন্টারমিডিয়েটে পড়বা। শ্বাসরোধকারী, এজন্য নিকটোজেন বলা হয়, এতটুকু মনে রাখো। তারপর হচ্ছে 16 নম্বর গ্রুপকে আমরা বলবো যে চালকোজেন। এখন চালকোজেন কেন বলা হয়, তোমাদের মেবি শেষে একটা ধাতু নিষ্কাশন অধ্যায় আছে, ওইখানে এই চালকোজেন নিয়ে বিস্তারিত বলা আছে। সো ওইখানে আমরা একটু বেশি জানবো, আপাতত জানি চালকোজেন। চালকোজেন চালকোজেন কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আকরিক উৎপাদনকারী গ্রুপ, যেমন সালফার, অক্সিজেন, সেলেনিয়াম, এগুলো থেকে হচ্ছে আমরা আকরিক উৎপাদন করি, এজন্য এদেরকে চালকোজেন বলা হয়। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে 17 নম্বর গ্রুপ, এটাকে আমরা বলবো হচ্ছে হ্যালোজেন। কি বলবো, হ্যালোজেন। হ্যালোজেন মানে কি, হ্যালোজেন থেকে এখানে মনে রাখো সেটা হচ্ছে তোমার লবণ উৎপাদনকারী, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলবো হ্যালোজেন। তারপর 18 নম্বর গ্রুপ, এটাকে আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয়। কি বলবো, এখানে হয়তো আমার ফেস আছে, দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। এই 18 নম্বর গ্রুপটা আমরা বলবো হচ্ছে কি, এখানে লিখছি যে নিষ্ক্রিয়, বলবো কি, নিষ্ক্রিয় ধাতুর গ্রুপ, অথবা কি বলবো বিরল ধাতুর গ্রুপ, অথবা আমরা কি বলবো সেটা হচ্ছে অভিজাত ধাতুর গ্রুপ। অভিজাত, অভিজাত, এটা একটু মনে রাখবো, এটা অনেক গুরুত্বপূর্ণ যে 18 নম্বর গ্রুপগুলোকে কি বলা হয়, নিষ্ক্রিয় ধাতুর গ্রুপ। তারপরে কেন নিষ্ক্রিয়, কারণ হচ্ছে আমরা যখন দেখবো এটাগুলোর যোজ্যতা হচ্ছে, মানে যোজনী হচ্ছে শূন্য। এই যে যোজনী হচ্ছে শূন্য, মানে নর্মালি কারোর সাথে রিয়াকশন করতে চায় না। তবে আমি এক্সাইটেড করলে, হাইলি তাপমাত্রা দিলে আমার শেষের কয়েকটা, যেমন জ্যানন, এটা আমরা আপাতত জেনে রেখে জাস্ট যে জ্যানন, রেডন, এগুলো হচ্ছে বিক্রিয়া করে যখন হাইলি আমরা এক্সাইটেড করব, বুঝছো। তোমাদের বই নাই, ইন্টারমিডিয়েটে শিখবা, আপাতত শিখো। সেটা হচ্ছে 18 নাম্বার গ্রুপটাকে কি বলা হয়, নিষ্ক্রিয় অথবা বিরল অথবা অভিজাত ধাতুর গ্রুপ বলা হয়, ঠিক আছে, এতটুকু জেনে রাখো। আচ্ছা, আর কি শিখবা, এই যে এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানাইজেশন, এই নামগুলো মনে রাখতে হবে, বুঝছো। এটা এখন থেকে শিখে ফেলো, একটু কষ্ট হবে এটা একটু শিখতে, তবে শিখে ফেলো। কি শিখবা, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানাইজেশন, এই 6-7টাকে কি বলা হয়, যে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, অভিজাত গ্যাস বলা হয়। তারপর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন, এগুলো কি বলা হয়, হ্যালোজেন বলা হয়। চালকোজেন কাদের, হ্যাঁ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তারপর হচ্ছে টেলেরিয়াম, পোলোনিয়াম, লেভারমোরিয়াম, এইগুলো হচ্ছে আমার কি চালকোজেন বলা হয়, হ্যাঁ। তারপর নিকটোজেনের ক্ষেত্রে আমার হচ্ছে এই যে এগুলো মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে এখান থেকে হচ্ছে আমরা তাহলে মুদ্রা ধাতু যেগুলো সেগুলোও শিখে ফেলবো, যে কপার, সিলভার, গোল্ড, এগুলো মনে রাখবো। এমসিকিউতে আসে যদি কোনটা মুদ্রা ধাতু নয়, এ 4টা দিয়ে দিল, তখন কোনটা হবে উত্তর, টাইটেনিয়াম, কারণ এটা মুদ্রা ধাতু নয়, বাকি 3টা হচ্ছে মুদ্রা ধাতু। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এগুলো শিখলাম। এখন আমরা একটু ব্লক সম্পর্কে শিখবো। ব্লক, ব্লকগুলো আমি একটু দেখাই দিই, একদম সহজ। কি হইতে পারে, যে আমরা প্রথম এবং দ্বিতীয়, হয়তো তোমাদের বেশি নাই বিস্তারিত, তবে নামটা জেনে রাখো। এই প্রথম 2টা গ্রুপ হচ্ছে এস ব্লক, BLOCK। এখন ব্লক কি, ব্লক আমরা একটু পরে বলবো, আপাতত এখানে যতটুকু বলি ততটুকু শিখো। যে প্রথম গ্রুপ 1 এবং গ্রুপ 2 এইগুলো হচ্ছে আমার এস ব্লক। তারপর 3 থেকে আমি যাব হচ্ছে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত সেটা হবে আমার ডি ব্লক। অ্যান্ড আমরা হচ্ছে এই 13 থেকে 18 পর্যন্ত, বুঝছো, 13 থেকে 18 পর্যন্ত আমরা দেব সেটা হচ্ছে পি ব্লক। পি ব্লক, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে কি ইন্টারেস্টিং তোমরা ধরতে পারতেছো কি না আমি জানি না, তবে বলি যে তোমরা পড়ছো এই SPDF পড়ছো না, SPDF তৃতীয় অধ্যায় কিন্তু পড়াইছি, তৃতীয় অধ্যায় পড়লে এটা দেখবা যে SPDF হচ্ছে আমার উপশক্তি স্তর অথবা অরবিটাল, ওইগুলো। তো এসের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা যায় আমরা জানি, 2টা যায়, তাই না। তো পি অরবিটালে আমার কয়টা ইলেকট্রন যায়, 6টা ইলেকট্রন যায়, ধরতে পারতেছো। ডিতে কয়টা যায়, 10টা যায়, তাই না। এখন দেখো এখানে এসের ব্লক, এস ব্লক যখন বলছি তখন গ্রুপ কয়টা, 2টা, মিলে গেছে না, ইন্টারেস্টিং না, হ্যাঁ। তারপর ডিতে কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, ওয়াও, 10টা, ডিতে তো 10টা ইলেকট্রন যায়, এখানে 10টা, ওয়াও, মিলে গেল। মিলবেই, আসলে এটাই হচ্ছে পড়াশোনার মজা, তুমি বুঝলে দেখবা, এনজয় করতে পারবা। তারপর পিতে কয়টা, এখানে দেখো 6টা গ্রুপ আছে, পিতে 6টা ইলেকট্রন যায়। এখন তাহলে তো SPDF
ভাই SPDF আছে, এফ তো কোথায়, এফ তো জানি না। এই দেখো আমরা হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট, এইগুলো হচ্ছে আমার এফ ব্লকের অন্তর্ভুক্ত, এফ ব্লক। এখন এগুলো কি মুখস্থ করা লাগবে না, তুমি জানো শুধু যে ল্যান্থিনাইট অ্যান্ড অ্যাক্টিনাইট এই দুইটা হচ্ছে আলাদা। এগুলো কোথা থেকে আসছে, এই যে এই জায়গা থেকে আসছে। এখানে তার এই একটা গড়ে, এখানে একটা গড়, এই গড়ে হচ্ছে তোমার কি হইতো, এই সবগুলা হইতো, এই যে এই সারির যতগুলা মানে পর্যায়ে যতগুলা আছে মৌল আছে সবগুলো এখানে বসতো, কিন্তু এটা তো বসানো সম্ভব না, এই জন্য হচ্ছে এটাকে আলাদাভাবে আনছে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে 2 স্টার দিছে, এই 2 স্টারের জায়গায় এই যে এই 2 স্টার যেটা দেওয়া আছে এই সবগুলো মৌল এখানে যে 15টা আছে এইগুলো বসবে, ঠিক আছে। তো সৌন্দর্য সৃষ্টি করার জন্য এখানে না দিয়ে আলাদাভাবে দেখাইছে। তাহলে এটা হচ্ছে আমার কি এফ ব্লক, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার আর কি জানা লাগতে পারে, সেটা হচ্ছে এগুলো আমি বলে দিচ্ছি কি, এটা হচ্ছে ল্যান্থানাইট, এটা হচ্ছে অ্যাক্টিনাইট। আচ্ছা, শিখে রাখবা, খুব বেশি বলতেছি না, তো বিস্তারিত বলতেছি না, জাস্ট তোমার একটা টাস্ক দিচ্ছি যেন তুমি এটা এনজয় করতে পারো। তারপর এই যে দেখো আমরা পর্যায়গুলো একটু বলি, যে পর্যায় 1 নাম্বার পর্যায়কে বলা হবে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র পর্যায়। 1 নাম্বারকে বলা হবে কি, অতি ক্ষুদ্র পর্যায়। তারপর 2, 3, কেন অতি ক্ষুদ্র, কারণ এখানে মাত্র কয়টা আছে, 2টা মূল আছে। কয়টা মূল, 2টা, যেমন হাইড্রোজেন এবং হচ্ছে এই পাশে আমরা হিলিয়াম দেখতে পাচ্ছি। তারপরটা হচ্ছে আমরা দেখবো এটা হচ্ছে ক্ষুদ্র পর্যায়। কি পর্যায়, ক্ষুদ্র পর্যায়। ক্ষুদ্র পর্যায় কোনটা, 2 এবং 3। কেন ক্ষুদ্র পর্যায়, এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি, এখানে 8টা কি দেখতে পাচ্ছি, মূল্য দেখতে পাচ্ছি। যেমন এই যে 1, 2, এখানে হচ্ছে 6টা, 6, 2, 8, নিচের ক্ষেত্রে সেম। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কি ক্ষুদ্র পর্যায়। আচ্ছা, দেন এখানে আমরা আর কি দেখতে পাচ্ছি, যে 4, 5, 4, 5, এখানে কয়টা মূল্য আছে, এখানে হচ্ছে 18টা করে মূল্য আছে। যেমন এখানে হচ্ছে 10টা, এখানে 6টা, আর হচ্ছে এদিকে হচ্ছে 2টা, 18টা। তাহলে এখানে 18টা করে মূল্য আছে, এটাকে আমরা বলবো হচ্ছে দীর্ঘ পর্যায়, দীর্ঘ পর্যায়। এখন দেখো এই জায়গাগুলোতে কোনো কি নাই, মৌল নাই, এই জন্য এখানে 15টা কাউন্ট হয় না। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই 6 সাথে এই যে এই জায়গার ভিতরে কতগুলো আছে, 15টা আছে। তারপর এখানে 15টা আছে, 15টা না, এখানে কোনো তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, আর হচ্ছে 15টা হবে। 15টা বলতে এই ঘরটা হচ্ছে এই ঘর, এটাকে এই ঘর দেখালে ভালো হতো। আমি বলছি, তারা 1 মিনিট আমি বলছি সুন্দর করে। এই যে এটাকে আমরা যদি এইভাবে দিতাম, এই ঘরটা 2টা মিলে যদি একটা ঘর হইতো, তখন কি হইতো, এই একটা ঘরে হচ্ছে, হ্যাঁ, এই যে একটা ঘর হইলে এখানে হচ্ছে আমার কয়টা থাকতো, 15টা মূল থাকতো এই এক ঘরের ভিতরে। কিন্তু তারা কি করছে, যে এটা এভাবে রাইখা দিছে, এখানে বসায় দিছে আলাদাভাবে। সমস্যা নেই, হঠাৎ তুমি যেভাবে ভাবো যে এই পুরা ঘরটা আমি এই যে এই যে এটা করলাম, এরিয়া দিলাম, এটার ভিতরে বসবে। সো এটা তুমি এভাবেও করতে পারো, অথবা তুমি এটা এভাবেও করতে পারো, কি দেখো, যে তুমি এখানে ল্যান্থা নামটা না, ল্যান্থা নামটা তো এখানে রাখলা, অর্থাৎ এখানে রাখলা, দেন তুমি 2 স্টার দিলা, 2 স্টার দিয়া তারপর হচ্ছে এখান থেকে এই যে এটা শুরু করে দিলা, সমস্যা হবে না। আশা করি বুঝছো, না বুঝলে আমার বললো আমি আবার বুঝাই দেবো না, এটা এত জরুরি কিছু না, পরীক্ষা আসবে না। আচ্ছা, তাহলে এই 6, 7কে আমরা বলবো হচ্ছে অতি দীর্ঘ, অতি দীর্ঘ, অতি দীর্ঘ। কেন অতি দীর্ঘ, বিকজ অফ হচ্ছে এখানে আমরা 32টা করে মূল্য পাচ্ছি। এখন কী হয় 32টা, দেখো আমরা কাউন্ট করি, 1, 2, তারপর হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 আর হচ্ছে 14, এই 32টা, এখানে 14টা আছে, তাহলে 32টা আমি পেয়ে গেছি। এখানে হচ্ছে 32টা, এখানেও 32টা। তাহলে দেখো প্রথমটা আমি পাইছি, এটাও শিখে রাখো যে প্রথম পর্যায়ে আমরা পাইছি কয়টা, 2টা মূল। দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে পাইছি 8টা করে মূল। আর চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে পাইছি 18টা করে মূল। তারপর 32টা করে মূল পাইছি কত, 6 এবং 7 নাম্বার পর্যায়ে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় তোমার একটু বলে দেই, দেখো যে এখানে প্রথম হচ্ছে কি আমি হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, যে ভাইয়া পারমাণবিক সংখ্যা তো হচ্ছে 1, তাই না, 1। আমি হিলিয়ামে মানে এটা নিচের দিকে যাব, নিচের দিকে যাব, ক্ষার ধাতুর নিচের দিকে যাব, তার মানে আমি এই গ্রুপের নিচের দিকে যাচ্ছি। তারপর পাচ্ছি লিথিয়াম। অ্যান্ড লিথিয়ামের ধরো এরকম হইতে পারে না, আমি হচ্ছে এই পারমাণবিক সংখ্যা মনে নাই, কিন্তু আমি এই গ্রুপ সংখ্যার যে মৌলগুলো আছে আমি ক্রম মনে রাখছি। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম, সরি কী বলতেছি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম,
আমি এই মৌলগুলো ক্রম মনে রাখছি, কিন্তু আমার পারমাণবিক সংখ্যা মনে নাই। কীভাবে মনে রাখবো? তো প্রথম তো হাইড্রোজেন এক, এটা মনে থাকবে স্বাভাবিক, কিন্তু লিথিয়ামের কথা জানি না। তখন তুমি এই যে এই পাশে একটু দেখো, এখানে যে বৈশিষ্ট্য, এগুলো যদি মনে রাখে তাহলে তুমি বের করতে পারবা। যেমন প্রথম হচ্ছে হাইড্রোজেনের পরে এখানে কয়টা মূল? 2টা না? তো তুমি 2 কাউন্ট করবা, একসাথে 2 যোগ করে দিবা, তাহলে একের সাথে 2 যোগ করলে আমি কত পাচ্ছি? 3 পাচ্ছি, রাইট? 3 পাচ্ছি। আচ্ছা, তারপর আমি এখানে চলে আসলাম। লিথিয়াম থেকে সোডিয়ামে গেলে আমি কত যোগ করব? 8 যোগ করব। তাহলে 3-এর সাথে 8 যোগ করলে আমি সোডিয়ামের কত? 11। এই পায়ে গেছি, তাই না? এখন 8 তো 2বার যোগ হবে, আর এইখানে 8 পরের বারও 8 যোগ হবে। তারপর সোডিয়াম থেকে যখন পটাশিয়ামে যাব তখন আমি আবার 8 যোগ করব। পটাশিয়ামে গেলে 11 আর 8 কত? 19। তাহলে পটাশিয়াম পাওয়া যাচ্ছে। এখন পটাশিয়াম থেকে আমি রুবিডিয়ামে যাব, কত যোগ করব? 18 যোগ করবো। বুঝতে পারতো আশা করি। 18 যোগ করলে আমি পাবো 37। তারপর 37 থেকে আবার 18 যোগ করবো, আমি পাবো 55। দেন 55 থেকে আমি 32 যোগ করবো, পাবো 87। আশা করি বুঝতে পারছো। খুব ইন্টারেস্টিং না বিষয়টা? এটা প্রত্যেকটা এর ক্ষেত্রে তুমি খাটাইতে পারবা। সো এগুলো হচ্ছে একটু মানে ইন্টারেস্টিং বিষয়। আর একটা জিনিস তোমার এখান থেকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো, এই যে আমার গ্রুপ 1, এটাকে আমি আরেকটা নামে প্রকাশ করতে পারি, রোমান সংখ্যা। এটা কীভাবে প্রকাশ করতে পারি? যে এই যে রোমান হচ্ছে 1A, গ্রুপ 1কে আমি 1A দিয়ে প্রকাশ করতে পারি। এটা দেখে রাখো, আর কিছু লাগবে না। আর 2কে আমরা 2 এভাবে না, 2 হচ্ছে আমরা এভাবে দেবো, 2A। এখন 3A কোনটায় হবে? 3A হবে হচ্ছে তোমার এই যে একদম সরাসরি এটা বরাবর যাবা 13-তে। 13 এটা হবে, সরি 3 তো রোমান সংখ্যা দিয়ে দিতে হবে। 3A, এটা হচ্ছে 4A, এটা হচ্ছে 5A, তারপর এটা হচ্ছে 6A, এটা হচ্ছে 7A, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার 0। এটা কিছু হবে না, 0। এখন এর শেষ। এখন বি শুরু করব। বি শুরু করার ক্ষেত্রে আমাকে 11 থেকে শুরু করতে হবে। যে 11 থেকে 1B, আর এটা হবে 2B, আর এখানে 3 হবে 3B, সরি 3 তো এভাবে হবে না, 3B, দেন হচ্ছে 4B, 5B, 6B, 7B, সরি 7 তো এভাবে হবে না, এভাবে হবে 7B, দেন হচ্ছে 8। এই 3টা মিলে হচ্ছে 8B। 3টা মিলে হচ্ছে আমার তখন কী হবে? 9, 10, 8, 9, 10 হচ্ছে আমার কী হবে? 8B হবে। আশা করি বুঝতে পারছো। এটা আমি পরে লিখে দিচ্ছি, সমস্যা নাই, দেখতে পারবা। তো আপাতত তোমাদের জন্য এখান থেকে এর বেশি জানা লাগবে না, অনেক বিস্তারিত বলে ফেলছি। এসএসসি লেভেলে এতটুকু পড়লে আশা করি পর্যায় সারণীটা এনজয় করতে পারবা। ওকে ফাইন, এখন আমরা মোটামুটি শুরু করতে পারি। আমাদের যে প্রাইমারি আলোচনা 4th অধ্যায়, সেখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, এখানে দেখো যে অধ্যায়ের নাম পর্যায় সারণী, তার মানে পর্যায় সারণীর গুরুত্বটা বুঝতে পারছো আশা করি। এখন ইতিহাসটা জানবো। আমি এগুলো লিখে রাখছি কারণ কি, আমি যদি সবগুলো স্লাইড লিখি, আমি জানি না লেন্থ কত হবে, অনেক লম্বা হয়ে যাবে। তোমাদের অনেকের ধৈর্য অনেক কুলায় না, যে এত লম্বা কেমনে করবো। এই জন্য আমি পিডিএফ থেকে পড়াচ্ছি, যেন আমি খুব দ্রুত যাইতে পারি অ্যান্ড মোটামুটি সব কিছু তোমাকে বলতে পারি। হ্যাঁ, এখান থেকে ইতিহাসটা আমরা একটু জানবো। আমরা 5 জন বিজ্ঞানী এখানে পাবো। 5 জন বিজ্ঞানী, 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি ল্যাভয়েসিয়ে। আমরা একটু বিজ্ঞানের নামটা আগে দেখে নিই। তারপর হচ্ছে ডুবেরাইনার, তারপর হচ্ছে নিউল্যান্ড 3 নাম্বার। 4 নম্বরে আমরা পাবো হচ্ছে মেন্ডেলিভ, 1 মিনিট। 4 নাম্বার আবার হচ্ছে মেন্ডেলিভ। 5 নাম্বার হচ্ছে মুসলে। 6 নাম্বার 6 তো নাই, আমার 5টাই তো হবে, 5টাই তো বলছিলাম। 1 মিনিট। আচ্ছা, তাহলে আমরা 5 জন বিজ্ঞানীর নাম শিখব এখান থেকে ইতিহাস জানার জন্য। এখান থেকে এমসিকিউ মোটামুটি বলা চলে যে আসে, সুতরাং একটু ভালো করে পড়তে হবে। কীভাবে পড়বা দেখো। প্রথম হচ্ছে ল্যাবয়েসে একটু সালটা যদি দেখে রাখতে পারো ভালো, সমস্যা নাই। তবে এটা জানতে হবে যে তিনি পদার্থকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু। তো ধাতু কোনগুলোকে বলছে, অধাতু কোনগুলোকে বলছে, এগুলো তুমি এখান থেকে 2-1টা উদাহরণ আছে, এগুলো তুমি দেখতেও পারো। অথবা তুমি, আমরা হচ্ছে পর্যায় সারণী পড়ছি না, পর্যায় সারণী দেখো, প্রথমে আমরা বলছিলাম যে গ্রুপ 1 ক্ষার ধাতু। তার মানে দেখো, তুমি যদি গ্রুপ 1 পারো, যে গ্রুপ 1 বলছে ক্ষার ধাতু, তার মানে ধাতু হচ্ছে বাম দিকে। পর্যায় সারণী এটা যদি হাত হয়, পর্যায় সারণী বাম দিকে হচ্ছে আমার কি? ক্ষার ধাতু। আর ধাতু, মৃৎ ক্ষার ধাতু, মানে ধাতু বলতেছি, তার মানে ধাতু হচ্ছে বাম দিকে যেগুলো, আর ডান দিকে যেগুলো সেগুলো হচ্ছে আমার অধাতু। সুতরাং বাম দিকে যেগুলো মূলগুলো সেগুলো ধাতু হবে। যেমন সোডিয়াম, আমরা কি প্রথম গ্রুপেই পাচ্ছি সোডিয়াম, তাহলে সেটা কি অবশ্যই ধাতু। কিন্তু ধাতুর ভিতরেও স্পেশাল, সেটা হচ্ছে ক্ষার ধাতু। জিঙ্ক ধাতু 30 নম্বর মূল,
তো জিঙ্ক আমার হচ্ছে কি, আমি যদি মাঝামাঝি ভাগ করি অথবা মাঝামাঝি একটু বেশি, কারণ ধাতুর সংখ্যা বেশি, তো সো তখন আমরা জিঙ্ক পেয়ে যাব। সুতরাং এগুলো হচ্ছে ধাতু, কনফিউশনের কিছু নাই। বাম দিকে ধাতু, ডান দিকে হচ্ছে অধাতু। আচ্ছা, তারপর তিনি কি বললেন যে একই সাথে তিনি ভৌত অবস্থার ভিত্তিতে কঠিন, তরল, বায়বীয় এই 3 ভাগে ভাগ করেন। 33টি মৌল নিয়ে কাজ করেন, মানে ছক তৈরি করছিলেন। ছক তো মানে প্রথম বিজ্ঞানী এসে 118টা মৌল দিয়ে দেয় না। তো প্রথম উনি কাজ করছে 33, তারপর একজন আসছে 60, 70, 80, 80 যিনি মানে বলতেছে আর কি, 80 তো এক্স্যাক্টলি বলা নাই, যদি 80টা আবিষ্কার করছে, এর ভিতরে দেখা গেছে যে তিনি অনুমান করছে যে না 80 নাম্বারটা অমুক হবে, কিন্তু উনি বলতে পারেন না যে এক্স্যাক্টলি বা ঠিক ওইটাই হবে, তিনি অনুমান করছে। পরবর্তী আরেকজন বিজ্ঞানী এসে বললো না 80 নাম্বার যিনি যা অনুমান করছিল এটাই সঠিক। এইভাবে আস্তে 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 হচ্ছে আমাদের পর্যায় সারণীটা পরিপূর্ণতা পাইছে। 2012, 16 দুটোই মনে হয় দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কি তিনি হচ্ছে পদার্থকে 2 ভাগে ভাগ করেন, আর হচ্ছে কঠিন, তরল এই 3 ভাগে ভাগ করেন। বাস, এটা আমরা শিখব। তারপর ডুবেরেনার, এখানে একটা জিনিস, এটা তোমাদের খতে আসে যে ডুবেরেনার তৈরি সূত্র ব্যাখ্যা করো, অনেক গুরুত্বপূর্ণ। আর হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র ব্যাখ্যা করো, এটাও খতে আসে। এই দুইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। যে এখান থেকে কিভাবে প্রশ্ন হয় যে ডুবেরেনার তৈরি সূত্র ব্যাখ্যা করো, অথবা তৈরি সূত্র কে দিছেন, ডুবেরেনার কি দিছেন, তৈরি সূত্র দিছেন। আচ্ছা, তাহলে তিনি কিভাবে এটা শিখতে হবে যে পারমাণবিক ভরের ক্রম অনুসারে, এটা মনে রাখতে হবে, পারমাণবিক সংখ্যা ইউজ করো না, কি পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজান, এবং লক্ষ্য করেন কি যে দ্বিতীয় মৌল কি মাঝখানে 3টা মৌল যদি আমি দেই, তাহলে একটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, আর একটা হচ্ছে তৃতীয় মৌল, ক্রম অনুসারে সাজাইলে। তো দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর তিনি দেখছেন, পারমাণবিক ভর আমরা তৃতীয়তে শিখে আসছি, সমস্যার কথা না। তো তিনি দেখলেন যে কি যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা আমার কি হয়, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেকের সমান। এটা আমরা বলি গড়। দুইটা যোগ করলাম, যোগ করার পর 2 দিয়ে ভাগ করলাম, যেটা হয় এটা হচ্ছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। এক্স্যাক্টলি হয় অনেক ক্ষেত্রে হয় না, কিন্তু কাছাকাছি হয়। এই যে বলছে আবার অর্ধেক, অথবা অর্ধেকের সমান, অথবা কাছাকাছি, ঠিক আছে। সুতরাং এখান থেকে আমরা ডুবেরেনার তৈরি সূত্রটা কীভাবে একটা এক্সাম্পল দিয়ে দেখা দেবো। যেমন ক্লোরিনের ক্ষেত্রে এটা মনে রাখবো, ব্রোমিনের ক্ষেত্রে মনে রাখবো, আর আয়োডিনের ক্ষেত্রে মনে রাখবো। এটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একটা গ্রুপের 17 নম্বর গ্রুপে। সো এখান থেকে আমরা যখন এই ক্লোরিনের বর প্লাস আয়োডিনের বর দুইটা যোগ করে ভাগ দিয়ে দেবো 2 দিয়ে, আমি পাবো হচ্ছে 81.2, সেটা হচ্ছে 79.9, মানে 80-র কাছাকাছি, 81 খুব কাছাকাছি। এই জন্য এই 3টাকে কী বলা হয়, আমার ত্রয়মূল বলা হয়। এই একটা উদাহরণ দেওয়া দিলে তুমি 2-এর থেকে 2 পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। তাহলে আশা করি বুঝছো। তারপর নিউল্যান্ড তিনি অষ্টক সূত্র দিয়েছেন, সালটা কবে একটু দেখতে পারো, সমস্যা নাই। কিন্তু কি সূত্র দিয়েছেন, অষ্টক সূত্র। উনি দিয়েছেন ত্রয়ী সূত্র, 3টা মৌল নিয়ে কাজ করছে ত্রয়ী সূত্র, আর তিনি 8টা মৌল নিয়ে বৈশিষ্ট্যগুলো নিয়ে গাঁটছেন, এই জন্য অষ্টক সূত্র। এখন তিনি বললেন যে প্রতিটি মৌলকে যদি পারমাণবিক, এটা পাতে পারমাণবিক বোঝাচ্ছি, এটা শর্ট করার জন্য আমরা পা লিখছি শুধু, পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়, তাহলে যে কোনো মৌলের ধর্ম অষ্টক মৌলের ধর্মের সাথে কি যায়, মিলে যায়। তিনি 62টা মৌল নিয়ে কাজ করছিলেন। আচ্ছা, তো তিনি দেখলেন যে আমি 8টা মৌল নিয়ে মানে শুরু থেকে বড় অনুসারে সাজাইছি, যেমন হাইড্রোজেনের পরে হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, হয়তো তিনি তখন হিলিয়াম আবিষ্কার, ওই সময় আবিষ্কার হয় নাই, এই জন্য হিলিয়ামটা এখানে অ্যাবসেন্ট। তো হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপরে এখানে 8 নম্বর মৌল হবে, 8 নম্বর মৌলটা আমরা এখানে না লিখে এখানে নিয়ে আসছি। তো হাইড্রোজেনের সাথে কি হয় যে এই ফ্লুরিনের একটা মানে মিল পাওয়া যায়। তিনি তখন 1864 সালে তখন তিনি দেখছিলেন। আবার লিথিয়ামের সাথে সোডিয়ামের একটা মিল পাওয়া যায়, বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের একটা মিল পাওয়া যায়, ধর্মের মিল পাওয়া যায়। তো এটাকে তিনি অষ্টক সূত্র নাম দিয়েছিলেন, যেহেতু তিনি নাম দিয়েছিলেন, সুতরাং আমার তো করার কিছু নাই, অষ্টক সূত্র এটা এভাবেই হবে। তুমি যদি পারো অষ্টক সূত্রটা কি সেটা বলবা খতে আসলে, আর হচ্ছে পারলে এক্সাম্পলটা দিয়ে দিবা, বাস হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে কি কেবলমাত্র হালকা মৌলগুলোর জন্য প্রযোজ্য। হালকা মৌল বলতে কোনগুলো বোঝাচ্ছে, যে পর্যায় সারণীর যে উপরের যে মৌলগুলো আছে ওইগুলোর জন্য প্রযোজ্য। হ্যাঁ, আচ্ছা, আর কি করছেন তিনি, কর্ণ সম্পর্ক প্রতি নবম মৌলের সাথে ধারণা দেন। তিনি কর্ণ সম্পর্ক নিয়ে ধারণা দিয়েছিলেন। আচ্ছা, এখন কর্ণ সম্পর্ক যদি আমরা একটু দেখায় দিই, কর্ণ সম্পর্ক পর্যায় সারণীতে আমরা গেলে সুন্দর করে দেখাইতে পারতাম। এখান থেকে বলে দিচ্ছি যে এখানে দেখো লিথিয়াম এটার অষ্টম মৌল কি, সোডিয়াম না? এই যে অষ্টক সূত্র, এই লিথিয়াম সোডিয়ামের সাথে একটু সম্পর্ক আছে, নিলেন বলছেন বিজ্ঞানী। তো তিনি অষ্টম বাদ দিয়ে নবম মৌলে চলে গেলেন, তাহলে লিথিয়াম থেকে ম্যাগনেসিয়াম,
এই লিথিয়াম থেকে ম্যাগনেসিয়াম, তিনি দেখলেন যে না, লিথিয়াম ম্যাগনেসিয়ামেরও মাঝে কিছু সম্পর্ক আছে, মানে ওদেরও কিছু ক্যারেক্টারে মিল আছে। সো ওই ক্ষেত্রে তিনি বললেন তাহলে এটা কি বলবো, এটা তো একটা ধরো এই এটা যদি এরকম হয়, একটা চতুর্ভুজ হয়, এটা কি তার কর্ণ না? হ্যাঁ কর্ণ, এটা কি তার কর্ণ না? সো তিনি এই যে দেখো, এই যে আমরা এটা যদি দেখি, এই যে এটা আড়াআড়ি একটা টান না, সো তিনি দেখলেন যে আমার এই যে আড়াআড়ি ভাবে অবস্থিত মৌলগুলোর ক্ষেত্রে একটু সম্পর্ক মিল আছে, এই জন্য তিনি বলছেন এটা হচ্ছে কর্ণ সম্পর্ক। সো এই যে কি কি আছে দেখো, লিথিয়াম ম্যাগনেসিয়াম, তারপর এই যে বেরিলিয়ামের সাথে যে অ্যালুমিনিয়াম, তারপর কি বোরনের সাথে সিলিকন, পাইছি? এখন এই যে এখন আমরা এটা একটু ছন্দ দিয়ে মনে রাখবো, তোমাদের হয়তো আসবে না কিন্তু ইন্টারমিডিয়েটে অনেক বেশি বার আসে। সো ওইখানের পড়াও তোমার হয়ে যাচ্ছে কি, যে লিমা বেলির বস, মানে লিমা একজন ব্যক্তি, বেলি একজন ব্যক্তি, তাহলে লিমা হচ্ছে বেলির বস। লিমা হচ্ছে লিথিয়াম ম্যাগনেসিয়াম, রাইট? বেলি হচ্ছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, আর বস হচ্ছে কি বোরন, আর সে কি সিলিকন, হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে আশা করি বুঝছি, একদম ভাঙ্গে বোঝাইতেছি, একদম সহজ করে বুঝাইতেছি। সম্পূর্ণ ক্লাসটা দেখো, আশা করি অধ্যায়ের খুঁটিনাটি সব পারবে আশা করি। এখন দেখো মেন্ডেলিফের ক্ষেত্রে মেন্ডেলিফ কি বলছেন, মেন্ডেলিফ বলছেন যে 63টি মৌল নিয়ে তিনি আবিষ্কার করছেন, 4টা ওই যে বললাম না, কিছু তিনি আবিষ্কার করেন নাই, মাঝখানে বলছেন যে এটা হইতে পারে, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানে এসে অনেক বিজ্ঞানে দেখলেন যে না এটাই হয়েছে, আবার অনেক ক্ষেত্রে এটা না আরেকটা হবে, এরকম হইতে পারে, স্বাভাবিক। 12টা সারি 8টা কলাম নিয়ে কাজ করছেন। এই যে এটার দরকার যে এই যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, এখানে মনে রাখতে হবে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এটা আবার বলতেছি, এই ভরটা ভালো করে মনে রাখো। পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, যাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে কী হয়, আবর্তিত হয়। এটাকে আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরছিলাম, কিন্তু সামহাও দুই একটা মৌলের ক্ষেত্রে মাঝে মাঝে একটু ত্রুটি পরিলক্ষিত হয়। কী কী ত্রুটি পরিলক্ষিত হয়, যে দেখো আমরা হচ্ছে জানি যে আর্গন পটাশিয়াম কি আগে, আর্গন আগে, তাই না? আর্গনের আগে, তার মানে পারমাণবিক ভর, আমি তো এখানে পারমাণবিক ভর নিয়ে কাজ করতেছি, পারমাণবিক সংখ্যা দিয়ে আমার আর্গন আগে। এখন আর্গনের ভর হচ্ছে কত, 40, আর হচ্ছে পটাশিয়ামের ভর কত, 39। এখন তিনি বলছেন যে পারমাণবিক ভর অনুসারে সাজাইলে, এখন পারমাণবিক ভর অনুসারে সাজাইলে আমি সবার আগে লিখবো কি, যে পটাশিয়াম, তারপর হচ্ছে আর্গন। কেন? কারণ উনি তো পারমাণবিক ভর নিয়ে এই তত্ত্বগুলো বলছেন, তার মানে ভর কার কম, 39, যার কম তারটা আগে থাকবে, তাহলে পটাশিয়াম আগে থাকার কথা, তারপর হচ্ছে আর্গন 40। কিন্তু না, কি হইলো, যে এটা তো হওয়া সম্ভব না, কারণ ওই যে মৌলগুলোর বৈশিষ্ট্য ঠিক রাখতে যায় কি হইলো, আমার আর্গনটা আগে চলে আসলো, পটাশিয়ামটা পরে চলে গেলো, তাহলে এখানে আমার ভর সংখ্যার একটা ব্যতিক্রম চলে আসলো, না ভর তো মানে নাই, তাহলে তাহলে কি করা যায়? তাহলে মেন্ডেলিফ এর যে ত্রুটিগুলো, এটা বেশি ক্ষেত্রে হয় না, এই দুই একটা হয়, কয়েক জায়গায় আছে। তো কাছাকাছি যেটা, সেটা হচ্ছে তোমাদের 19, 18, এই দুইটা মনে দেওয়া আছে। তো এই যে ত্রুটিটা, এই ত্রুটিটা পরিবর্তিত করে যে নতুন একটা সূত্র সেটা দিয়েছেন, সেটা হচ্ছে বিজ্ঞানী মুসলে, এটা হচ্ছে 1913 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে পারমাণবিক সংখ্যা আবিষ্কার হবে 1913 সালে, কে, মুসলে। তিনি করলেন পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন। এই সংখ্যা আবিষ্কার করার পরে আমরা মনে রাখি পটাশিয়াম হচ্ছে কত, 19, আর্গন হচ্ছে 18। এটা কি ভর সংখ্যা না, এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। ওই পারমাণবিক সংখ্যা অনুসারে যখন 118টা মূল সাজানো হয়েছে, তখন আর কোনো ত্রুটি নাই। তাহলে তিনি ওই যে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা ইউজ করছেন। তাহলে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মাবলম্বী তাদের পারমাণবিক ভর হলে হয়তো মেন্ডেলিফের সূত্র, কিন্তু পারমাণবিক সংখ্যা যখন বলে ফেলবো তখন হবে সেটা হচ্ছে কি মুসলের সূত্র। আর মুসলের সূত্রে কী বলা হয়, আধুনিক পর্যায় সূত্র, কারণ এটাই তো আমাদের স্ট্যান্ডার্ড এখন ইউজ করতেছি। আশা করি বুঝতে পারছি, ওটা হচ্ছে পারমাণবিক ভর, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটাকে পার্থক্যটা খুব অনেক জরুরি, বুঝছো? এমসিকিউতে অনেকবার আসে মেন্ডেলিফ। এখন একটা এমসিকিউ, যে আধুনিক পর্যায় সারণীর জনক কে, তাহলে আমরা সেটা বলে হচ্ছে মুসলিকে বলবো না মেন্ডেলিফকে বলবো, কোনটা বলবো বলো, 10 সেকেন্ড। বুঝতেছো না? অনেক গল্প হচ্ছে মুসলে, তিনি হচ্ছে মানে সর্বশেষ দিচ্ছেন, সুতরাং তাকে হওয়া উচিত, কিন্তু আসলে না। আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে ডিমিট্রি মেন্ডেলিফ। ওনাকে হচ্ছে আধুনিক পর্যায় সারণীর কী বলা হয়, জনক বলা হয়। আমরা এটা একটু শিখে রাখবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার পর্যায় সারণীর ইতিহাস মোটামুটি শেষ।
কোনো কনফিউশন থাকার কথা না। এবার আমরা যে পেরিয়ডিক টেবল যে লম্বা একটা টেবিল নিয়ে আলোচনা করছিলাম, ওইখানে অলমোস্ট যেগুলো আলোচনা করে ফেলছি, এখন ওইগুলো একটু রিক্যাপ করবো। কী কী আলোচনা করছি? 18টা গ্রুপ পাওয়া যায় আলোচনা করছি। হ্যাঁ, এই যে কোনটাকে কী বলে দেখাইছি, এখানে এ বি হবে, এগুলো সব দেখাইছি, দেখাই ফেলছি। তারপর গ্রুপ 1 আমরা বলছিলাম মুখস্থ করার জন্য। এখন কীভাবে মুখস্থ করবো? এই যে একটু ছন্দ দিয়ে দিছি, দেখি হালি নাকি রবি ছেঁচে ফেলেছে। আমি বিস্তারিত বলতেছি না, তুমি মিলিয়ে নিবা। তারপর বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো। তুমি যদি পারো ছন্দ দিয়ে মনে রাখো, ভালো প্রেশার কমবে ব্রেনের উপর। যদি না পারো, মানে তোমার যদি ছন্দ না লাগে, তুমি সরাসরি মুখস্থ করো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এখানে যে গ্রুপগুলো আমি লিখছি, অ্যাটলিস্ট এগুলো মনে রাখতেই হবে। তাহলে গ্রুপ 1কে কী বলে মনে আছে? ক্ষার ধাতু। গ্রুপ 2কে মৃৎক্ষার ধাতু। এখন ক্ষার মৃৎক্ষার কেন? কারণ মাটিতে বিভিন্ন জৈব পদার্থ হিসেবে পাওয়া যায়। তারপর হচ্ছে গ্রুপ 11, এটা হচ্ছে কি মুদ্রা ধাতু, যে কপার, সিলভার, গোল্ড। রন্ট্রোজিনামটা হবে না মুদ্রা ধাতুর ক্ষেত্রে, কিন্তু গ্রুপ 11কে মনে রাখবো, এর জন্য এটা মুদ্রা ধাতু হিসেবে 3টা হবে। আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ 13, সেটা হচ্ছে কি বাংলাদেশের আলমগীর অথবা আলম গেল ইন্ডিয়ায় তেল নিতে, এটা মনে রাখবো। তারপরে আমরা পরবর্তী পেজে চলে যাই। এই তো আমাদের 6টা পেজ আছে মনে হয়, 2টা পেজ অলরেডি, 7টা পেজ আছে, 2টা পেজ অলরেডি শেষ, অনেকটা আগে গেছে। আচ্ছা, তারপরে গ্রুপ 14, এখান থেকে আমরা পড়বো হচ্ছে এটা একটু পড়বো, সমস্যা নাই। তারপর 15, এখান থেকে হচ্ছে এগুলো মনে রাখতে হবে। গ্রুপ 13, 14 মনে না রাখলে সমস্যা হবে না, কিন্তু 15 থেকে 18 পর্যন্ত একটু মনে রাখো, কষ্ট করেও শিখে ফেলো, কাজে আসবে। এখান থেকে নিপা আছে আন্টির বাসার মধ্যে, মনে রাখো এটা কী বলা হয়, নিকটুজেন। তারপর হচ্ছে গ্রুপ 16 ও এসএসসিতে পড়ে, এটা হচ্ছে কি আমার চালকোজেন। তারপর পুপির কাকার বাসায় আন্টি আমার টেনশন, বা যাই হোক, এটা হচ্ছে আমার চালকোজেন, হ্যালোজেন। আর 18 হচ্ছে আমার বিরল ধাতু, অভিজাত ধাতু অথবা আমার নিষ্ক্রিয় গ্যাস। বাস। হেনা, এই হেনা নিয়ে তো খুব ইয়া হয়েছে ফেসবুকে, হেনা তুমি কোথায় নাকি, চাচা হেনা কোথায়। আর কেরু, এখানে কেরু না দিয়ে বাপ্পারাজ দিলে ভালো হইতো জিনিয়াস রাধুনি আসলে। আচ্ছা, এখানে বাপ্পারাজটা দিলে আমার ভালো হইতো। এখন এটা একটু মিলিয়ে পড়ে নিও, এখানে বুঝাচ্ছি না, এটা বুঝবা। তারপর বর্ষসংখ্যা নির্ণয় কীভাবে বের করতে হয় অলরেডি আমরা বলে ফেলছি, তারপর একটু দেখাই দিচ্ছি। বর্ষসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা 1 থেকে 30 পর্যন্ত মনে রাখবো, মাস্ট, অবশ্যই মনে রাখবো, অনেক কাজে আসবে। এখান থেকে 1 থেকে 20 হলে, যে 1 থেকে 20-এর জন্য আমরা কীভাবে মনে রাখবো, জোর যদি হয় তখন আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যাটি 2 দিয়ে গুণ দিলে আমি পেয়ে যাবো। যেমন অক্সিজেন 8, 8 দিয়ে 2 দিয়ে গুণ দেবো 16। বিজোড় হলে 2 দিয়ে গুণ দেবো প্লাস 1 যোগ করতে হবে। যেমন পটাশিয়াম 19, 19 যোগ 38, আর 1 হচ্ছে আমার 39। আর ব্যতিক্রম কারা? ব্যতিক্রম হলো হাইড্রোজেন, নাইট্রোজেন আর ক্লোরিন। তাহলে ব্যতিক্রম হচ্ছে বেরিলিয়াম, যেটা 9, 9 দুগুণ 18, 19 হওয়ার কথা, সেটা কিন্তু 19 হয় না। সরি কী বলতেছি, এই বেরিলিয়াম হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4, 4 দুগুণে 8, 4 যোগ সংখ্যা 8 হওয়ার কথা, কিন্তু 8-এর সাথে 1 যুগে কী হয়ে যায়, 9 হয়ে যায়, একটু ব্যতিক্রম। হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম হবেই, এটা তো প্রথমটা। তারপর নাইট্রোজেনের 7 হওয়া উচিত ছিল, 7 দুগুণে 14 আর 1 15, কিন্তু হয়েছে 14, ব্যতিক্রম। আর্গনের ক্ষেত্রে 40, ব্যতিক্রম। ক্লোরিনের ক্ষেত্রে 35.5, একটু ব্যতিক্রম। বুঝছি আশা করি। তারপর এখান থেকে বলবো হচ্ছে স্ক্যান্ডিয়াম, টার্নিয়াম, ভ্যান্ডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। 30টা মৌল, 21 থেকে 30। 21 থেকে 30 ক্ষেত্রে আমরা একটা নাম্বার মনে রাখবো, 3 4 5, 3 4 5, 4 5 4 4। প্রথম 3 4 5 একটা সিরিয়ালি 3 4 5 নর্মাল। তারপর হচ্ছে 45, 1 কম 44, 45 44। তারপর হচ্ছে 3 5 5, এটা হয়ে গেল না, 3 5 5, একদম সহজ না? এটা মনে রাখলে, এটা মনে রাখবে কি, যে 21, স্ক্যান্ডিয়াম হচ্ছে কত, 21। 21-এ তুমি কী করবা, 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করে এই যে সংখ্যাগুলো আছে ক্রম অনুসারে যোগ করে দিবা। তাহলে 21 দিয়ে গুণ করলে কত, 42। 42-এর সাথে প্রথম সংখ্যা কত, 3, এটা 21 নাম্বার না, 3, তাহলে 3 যোগ করা প্লাস 3 হয়ে যাবে। এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে কিসের, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে। ম্যাঙ্গানিজ কত, 25। 25-এর ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ দেবো হচ্ছে 50। 50 এখন 25, এই যে 21 22 23 24 25 কত, 5, সুতরাং আমরা 5 যোগ করবো 55। আশা করি বুঝছো, না বুঝলে একটু আরেকবার দেখবা, বুঝে ফেলবা। এরপর হচ্ছে আন্তর্জাতিক রসায়ন ফলিত রসায়ন সংস্থা ইউপ্যাক, এখন পর্যন্ত 118টি মূল আবিষ্কার হয়েছে, 2012 সাল পর্যন্ত আছে, 2012 সাল দেওয়া আছে। আমি কোথায় তো পড়ছিলাম 2016 সালে দেওয়া ছিল, সমস্যা নাই। এখন ইউপ্যাক এর পূর্ণরূপ তোমাদের লাগবে না, তবে শিখে রাখতে পারো যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইংরেজি। বাংলা হচ্ছে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা। আচ্ছা, এরপর এখান থেকে আমরা এই যেগুলো আমরা পড়ে ফেলছি, বাম থেকে ডানে অনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায়, আছে কয়টা, 7টা।
তারপর উপর থেকে নিচে খাড়া স্তম্ভ, এগুলোকে বলা হয়েছে গ্রুপ অথবা শ্রেণী। আছে কয়টা? 18টা। তারপর হচ্ছে আলাদাভাবে আমরা দেখাইছি ল্যান্থানাইট আর হচ্ছে অ্যাক্টিনাইট সারি। ল্যান্থানাইট সারি হচ্ছে পর্যায় 6 নম্বর পর্যায়ে ল্যান্থানাইট সারি, 3 নম্বর গ্রুপ। মূল হচ্ছে 15টা। মূল হচ্ছে কয়টা? 15টা। ওই যে 14টা আলাদা করে দেখাইছে, কিন্তু আসলে 15টা মূল, বুঝছো? 14টা আলাদা করে দেখাইছে, 15টা মূল আগেও বলছিলাম। তো ওইটা হচ্ছে 15টা মূল হবে। ল্যান্থানাইট যদি বলে ল্যান্থানাইটের মূল কয়টা? উত্তর হবে 15টা। এটা মনে রাখতে পারো 57 থেকে 71। তারপর হচ্ছে পর্যায় 7 গ্রুপ 3 অ্যাক্টিনাইটের ক্ষেত্রে এখানেও 15টা মূল, 89 থেকে 103। আশা করি বুঝছি। তারপর যে 1 নাম্বার হচ্ছে 2টা, 2 হচ্ছে 2 3 8টা, 3 হচ্ছে 18টা, 32টা। এই জন্য 1 কে বলা হয় কি? ক্ষুদ্র। এটাকে বলা হয় কি? অতি ক্ষুদ্র। 1 কে অতি ক্ষুদ্র, 2 3 কে বলা হয় ক্ষুদ্র, 4 5 কে বলা হয় দীর্ঘ, আর হচ্ছে 6 7 কে বলা হয় অতি দীর্ঘ। এবার গ্রুপের মূল সংখ্যা, হ্যাঁ বই থেকে দেখে নেব, মানে গ্রুপে কোন গ্রুপে কয়টা মূল সংখ্যা আছে এটা বই থেকে দেখব। একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলসমূহ ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। হ্যাঁ, পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরিবর্তিত হবে, আর মৌলসমূহ রাসায়নিক ধর্ম একই থাকে। এটা হচ্ছে কি গ্রুপের ক্ষেত্রে। এই গ্রুপের ক্ষেত্রে যে মৌলগুলো থাকে, যেমন গ্রুপ 1 কি হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে কি সোডিয়াম, পটাশিয়াম, এই যে এগুলা কি হবে? যে ধর্ম, ভৌত এবং রাসায়নিক ধর্ম সবগুলো কি হবে? একই হবে, চেঞ্জ হবে না, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মাস্ট পড়তে হবে, এটা মাস্ট। এটা মানে স্টার স্টার স্টার, ট্রিপল স্টার, তারপর ইনফিনিটি, অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমাকে পড়তে হবে, কারণ এটা তোমার পরীক্ষা আসবেই, মাস্ট আসবে। এখন কী পড়বো আমি দেখাই দিই। যে দুইটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে পর্যায় বের করার নিয়ম, আর একটা হচ্ছে গ্রুপ বের করার নিয়ম। হ্যাঁ, একটা হচ্ছে পর্যায় বের করবা, আর একটা হচ্ছে গ্রুপ বের করবা। খুব সহজ। যে পর্যায় কীভাবে বের করবো? যে মৌলের পারমাণবিক সংখ্যা দেখে ইলেকট্রন বিন্যাস করতে হবে। প্রথম হচ্ছে ইলেকট্রন বিন্যাস করব। আমরা একটা উদাহরণ দিচ্ছি। আমরা যখন এই টেস্ট পেপার সলভ করবো, অথবা এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন পরীক্ষা আসছে সলভ করবো, তখন এটা বিস্তারিত দেখাবো। আজকে হচ্ছে একটা কনসেপ্ট ক্লাস, সম্পূর্ণ অধ্যায় 1 ভিডিওতে শেষ করবো। এই জন্য হচ্ছে আমরা একটু মানে যতটুকু দরকার ততটুকু দেখাবো, কিন্তু বিস্তারিত ম্যাথ করাবো না, ঠিক আছে? এখন একটা উদাহরণ দেওয়া আছে, একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। যে সোডিয়াম হচ্ছে 11। তো আমার প্রথম বলছে যে কি ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয়? তৃতীয় অধ্যায় অলরেডি শিখে ফেলছে। যে 1s2, 2s2, 2p6, তারপর 3s1। আমরা গুনতে যাব 2 4 6 4 10 আর 11। যেহেতু 11, আমরা 11 পর্যন্ত যেয়েই থেমে যাব। এবার বলছে যে শেষের প্রধান শক্তি স্তরের নাম্বারই হলো পর্যায়। শেষের প্রধান শক্তি স্তরের নাম্বারই হলো কি? পর্যায়। আমরা এখানে আমার পর্যায় কত দেখো, শেষের শক্তি স্তরের নাম্বার, এটা হচ্ছে শক্তি স্তর হচ্ছে 3। এই যে 1 2 3 এগুলো হচ্ছে শক্তি স্তরের নাম্বার, এগুলো না, এগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। সো শক্তি স্তরের নাম্বার যেটা, সেটা হচ্ছে আমার পর্যায়। সুতরাং 3 পাচ্ছি, আমার কি হবে? তৃতীয় পর্যায় হবে। তবে এখানে একটু ব্যতিক্রম আছে, আমি জাস্ট বলতেছি শুধু যে আমি যখন ডি ব্লকে চলে যাব, ডি ব্লক কি আমি প্রথম দেখাইছি, ডি ব্লকের মৌলগুলোতে চলে যাব, তখন হচ্ছে এই আমাকে 1 মাইনাস করতে হবে, এরকম একটা সামথিং কিছু আছে। এটা আমরা এখন শুধু বলে রাখলাম, পরবর্তীতে আমরা দেখাবো ম্যাথ সলভ করার সময়। আচ্ছা, তারপর গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কীভাবে গ্রুপ করব? প্রথম হচ্ছে আবার ইলেকট্রন বিন্যাস করতে হবে, আবার সেমি ইলেকট্রন বিন্যাস করতে হবে। এরপর শেষে প্রধান শক্তি স্তরে s অরবিটাল থাকলে, হ্যাঁ, তার সংখ্যা হবে গ্রুপ সংখ্যা। আচ্ছা, এক্সাম্পল কি? ক্যালসিয়ামে আমরা 20, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করলাম নর্মালি। তারপরে যে এই যে দেখো শেষে আমার কি আছে? এস অরবিটাল আছে, তাই না? তো এস অরবিটাল থাকলে এস এ জয়টা ইলেকট্রন থাকবে, ওইটা হচ্ছে আমার গ্রুপ সংখ্যা। এখন পর্যায় কত হবে? পর্যায় হবে 4 পর্যায় হবে, এটা আমরা শিখে ফেলছি। গ্রুপ হবে কত? 2 গ্রুপ। কেন? শেষে শুধু এস অরবিটাল থাকলে, বুঝছো? শুধু এস অরবিটাল থাকলে। এস এর আগে কি থাকতে পারবে না? ডি থাকতে পারবে না। ডির জন্য আলাদা রুল আছে। আপাতত এটা মনে রাখো, এস অরবিটাল শেষে পি নাই, সামনে ডি নাই, তখন সেটা হবে আমার কি? যে ওই এস এর উপর যেটা ইলেকট্রন থাকবে, যদি একটা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ 1, দুইটা ইলেকট্রন থাকলে গ্রুপ 2। আশা করি বুঝে ফেলছি। অ্যান্ড নেক্সট আমরা হচ্ছে পরবর্তী পেজে এখানে দেখো, এটা হচ্ছে দ্বিতীয় রুল। দ্বিতীয় রুলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের প্রধান শেষ শক্তি স্তরে এস এবং পি। এবার এস এবং পি দুইটা অরবিটাল আসছে। এস পি অরবিটাল থাকলে গ্রুপ হবে এস প্লাস পি প্লাস 10, এস প্লাস পি প্লাস 10। এখন এস প্লাস পি প্লাস 10 আপাতত মুখস্থ করো, আমি তোমাকে বোঝাচ্ছি 2 মিনিট। এই যে দেখো বুরনের কত? 5, তাহলে ইলেকট্রন বিন্যাস করলাম। এখন শেষে আমার এস আসছে, পি আসছে, তাই না? তো এস পি, তো এস ইলেকট্রন আছে 2, পি আছে 1, তার মানে 2 আর 1 3, আমার যোগ করতে হবে 10, তাহলে 13তম হচ্ছে আমার গ্রুপ, বুঝছি? তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের শেষ প্রধান শক্তি স্তরে এস অরবিটাল, এর পূর্বে যদি ঠিক ডি অরবিটাল থাকে তাহলে হচ্ছে এস প্লাস ডি,
এই যে এস প্লাস ডি, তখন হচ্ছে এস প্লাস ডি হবে আমার কি গ্রুপ সংখ্যা। যেমন আমরা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে করলাম ইলেকট্রোবিন্যাস, শেষে আমরা পাচ্ছি কত, এই যে 3d5 4s2, তাহলে 5 আর 2 7, এই 7 হচ্ছে আমার কি সংখ্যা, গ্রুপ সংখ্যা। এখন দেখো এখানে আমরা কেন 10 যোগ করব, এখানে আমরা কেন 10 যোগ করলাম না এটা একটু বোঝাই। কেন 10 যোগ করলাম, কেন 10 যোগ করলাম না, আমরা একটু প্রথমে ব্যাক করতেছি যে এইখানে আমরা একটু যদি দেখি, দেখো এটা আমরা পড়েছিলাম কি এস ব্লক, তাই না, এস ব্লক। এই যে এটা বলেছি আমরা ডি ব্লক, এখানে আমরা পড়ছি পি ব্লক। এখন ব্লক সম্পর্কে একটু বলি, 1 মিনিট, ব্লকটা বলতে হবে। যদি ইলেকট্রন বিন্যাস করার পর শেষ ইলেকট্রন এস অরবিটালে যায়, তখন সেই ইলেকট্রন বা ওই মৌলকে কোন ব্লকের ভিতরে বলবো, এস ব্লকের ভিতরে, অথবা ওই মৌলগুলা এস ব্লকের অন্তর্ভুক্ত। বুঝছো, ইলেকট্রন বিন্যাস করতেছি, যেমন হচ্ছে এই জায়গায় আমরা কি বেরিলিয়ামের এক্সাম্পল দেখছিলাম, বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস করে আমি যা দেখলাম শেষ যে ইলেকট্রনটা সেখানে কি আছে, এস আছে, শেষ ইলেকট্রনটা এস অরবিটালে গেছে, সুতরাং এই মৌলটা এস ব্লকের অন্তর্ভুক্ত। সুতরাং এখানে এই যে দুইটা গ্রুপের আছে সবগুলো হচ্ছে আমার এস ব্লকের অন্তর্ভুক্ত। তারপরে যে এই সকল মৌলে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো, যে এই সবগুলো ইলেকট্রন বিন্যাস করবো, তখন দেখব যে শেষ ইলেকট্রনটা আমার ডি অরবিটালে গেছে। কোথায় গেছে, ডি অরবিটালে গেছে। ডি অরবিটালে যাওয়ার কারণে সেটাকে আমরা বলবো ডি ব্লক মৌল, আর এখানে দেখবো আমরা পিতে যাবে, সুতরাং পি ব্লক মৌল। এখন আমরা রুল দেখাই। 2 নম্বর রুল বলছিলাম কেন 10 যোগ করে। আমরা ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে এস প্লাস পি দুইটা পাইতাম, তাই না, দুইটা পাবো, দুইটা পাওয়ার সাথে আমরা কিছু করবো 10, এটাই তো রুল। এখন এস প্লাস পি দেখো তো, এই যে এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমার এস, তাই না, এই যে এখানে আমি এস পাচ্ছি, রাইট, এখানে আমি পি পাচ্ছি। এখন দেখো এস থেকে আমার পিতে যাইতে হইলে কী করতে হবে, মাঝখানে এই যে 10টা ঘর আছে না, 10টা ঘর আমার কী করতে হবে, পাড়ি দিতে হবে, রাইট। এই 10টা ঘর পাড়ি দেওয়ার জন্য আমাকে 10 কী করতে হবে, যোগ করতে হবে, আশা করি বুঝছি। এখন এটাকে এভাবে লিখতাম যে এস প্লাস 10 প্লাস পি, তখন তুমি বুঝতা, ঠিক আছে। আমার মোটামুটি আশা করি বুঝতে পারছি যে আমরা হচ্ছে কী করবো, এস ব্লকের ইলেকট্রন, তারপর 10টা যে ফাঁকা ঘর আছে আমাকে এটা 10টা ঘর পার করতে হবে, তো এই জন্য 10 যোগ করবো, দেন পিতে যাব। এখন 3 নম্বর রুলের ক্ষেত্রে আমরা কেন 10 যোগ করছি না, কোশ্চেন হইতে পারে না, বা অন্য কোনো সংখ্যা যোগ করি না কেন, কারণ দেখো আমরা এস এস যোগ করি, এস এর সাথে এস প্লাস ডি, 3 নম্বর হলো এস প্লাস ডি না, তো এস এর সাথে সাথে আমরা এই যে ডি ব্লকের মৌলগুলো পাওয়া যায়, সুতরাং এস ডি যোগ করলে আমি পাচ্ছি, আমার আর লাগবে না, এক থেকে শুরু করেই তো যাইতে হইব। আশা করি বুঝাইতে পারছি, বুঝছো। তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাই। এখান থেকে আমাকে দেখতে হবে হচ্ছে ওয়াও, আংশিক পর্যায় সারণী নির্ণয়। এটা তো ভাই বিগ বস, এটা তোমাকে পড়া লাগবেই, এটা না পড়ে তুমি অধ্যায় পড়ে যাবা, পরীক্ষায় আসলে কিছু আশা করতে পারবো না, এটা মাস্ট লাগবেই, এটা অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো। 1 মিনিট। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এবার, এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা কি বলবো তোমার লাগবেই, সো একটু মনোযোগ দেই। অনেকক্ষণ হয়তো কনসেন্ট্রেশন ধরে রাখছো, 40 মিনিট লম্বা আলোচনা করছি, এখন একটু 1 মিনিট একটু রেস্ট নাও, একটু শরীরটাকে একটু নাড়া দিতে পারো, যাতে কনসেন্ট্রেশনটা আবার ফিরে পাও, অথবা তুমি একটু পোস্ট করে ভিডিওটা অফ রাখতে পারো আপাতত। আচ্ছা, এখন আমরা শুরু করি যে এখানে আংশিক পর্যায় সারণী বলতে কি বোঝাচ্ছে। আংশিক পর্যায় সারণী মানে কি, আংশিক বলতে আমার হাতে একটা পেন আছে, তাই না, এই পেনকে যদি আমি বলি এই পেনটা কি সম্পূর্ণ একটা পেন, যখন পেনের এখানে তো আমার নাই, মানে মুখ নাই, আমি যে মুখটা খুলে ফেলতাম তখন বলতাম এই মুখটা কি, তখন বলতাম এটা মুখটা হচ্ছে এই পেনের একটা অংশ, সুতরাং এই মুখটাকে বলবো আংশিক পেন, তাই না। ঠিক সেম আমরা যে পিনটা আছে, পিনটা যদি তুলে ফেলি তখন বলবো এটা হচ্ছে আংশিক পেনের আংশিক একটা অংশ, সুতরাং আংশিক পেন, এটাও বলতে পারবো। পেরিয়ডিক টেবিলের ক্ষেত্রে সেম, আমরা লম্বা একটা পেরিয়ডিক টেবিল পাই। আচ্ছা, আমি 1 মিনিট পেরিয়ডিক টেবিলটা আমি একটু করি, এটা আমাকে একটু দেখাতে হবে এখন। আচ্ছা, আমরা পর্যায় সারণীটা পেয়ে গেছি, তো এখান থেকে আমরা পড়বো হচ্ছে আংশিক টেবিল বলতে কি বোঝাচ্ছে। দেখো, যদি আমি কি করি, এই টেবিল সম্পূর্ণ টেবিল না দিয়ে একটা ছক করলাম, লাইক হচ্ছে যে এরকম, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই যে 15, 16, 17 উপরে যেগুলো দেওয়া আছে এগুলো আমরা অবভিয়াসলি বুঝতে পারছি এগুলো হচ্ছে গ্রুপ, তারপর 3, 4, 5 এগুলো হচ্ছে আমার কি পর্যায়, তাই না। সো আমরা সম্পূর্ণ টেবিল হলে তো এই সম্পূর্ণ টেবিলটা আমরা তুলতাম, কিন্তু সম্পূর্ণ টেবিল না দিয়ে আমরা কি করছি, একটা টেবিলের একটা অংশ আমরা তুলছি, সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে আংশিক টেবিল।
আংশিক টেবিল থেকে কীভাবে প্রশ্ন আসে সেটা একটু দেখাচ্ছি। এই কোশ্চেনটা দেখো, যেখানে বলছে x1 y1 z1, এই যে এখানে x1 y1 z1, এখানে কিছু বলছে আমার যে কোন মৌল বলে না, এগুলো হচ্ছে প্রতীকী অর্থে, এক্স ওয়াই যেটা হচ্ছে প্রতীকী অর্থে, এগুলো কোনো মৌলের নাম না। তারপরে যে x2 y2 z2, এগুলোও প্রতীকী অর্থে, এগুলো কোনো নাম না। আমাকে বের করতে বলবে যে এই মৌলগুলো বের করো, অথবা চতুর্থ এবং পঞ্চম অধ্যায় তোমাদের দুইটা মিলে প্রশ্ন আসবে। কেমনে বলবে যে এক্স ওয়াই জেড একটা যৌগ, এই যৌগর গঠন ব্যাখ্যা করো, অথবা আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। সাপোজ এই ধরো এক্স হচ্ছে ক্লোরিন, এক্স আমরা বের করেছি ক্লোরিন হয়েছে, সাপোজ ওয়াই হচ্ছে কার্বন, তারপর জেড হচ্ছে অক্সিজেন। এখন আমাকে এভাবে প্রশ্ন বলবে যে ওয়াই জেড টু এর বন্ধন ব্যাখ্যা করো, অথবা এর কীভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। তখন তোমাকে কি করতে হবে, এই আংশিক টেবিলে আসতে হবে, কারণ আংশিক টেবিল উদ্দীপকে দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে ওয়াই বের করতে হবে। ওয়াই কী বের করবা বলো? ওয়াই এখানে কী বের করছো তুমি? কার্বন। আর জেড কী বের করছো? অক্সিজেন, তার মানে কার্বন ডাইঅক্সাইড, তাই না? আবার দেওয়া থাকবে যে ওয়াই x4 এর গঠন ব্যাখ্যা করো, মানে CCl4 এটা গঠন ব্যাখ্যা করো। তখন তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা কোথায় করবা? পঞ্চম অধ্যায় থেকে, কিন্তু এই বের করবা কীভাবে মৌলগুলা? চতুর্থ অধ্যায় থেকে। সুতরাং তোমাকে সবগুলো অধ্যায় মোটামুটি শিখতে হবে। আশা করি বুঝতে পারছি। এখান থেকে আমরা হচ্ছে কীভাবে বের করতে এখন সেটা শিখবো। আংশিক পর্যায় সারণী বিস্তারিত আমরা যখন ম্যাথ সলভ করবো তখন দেখাবো। এখন যতটুকু মানে বোঝানো দরকার ততটুকু বোঝাচ্ছি। দেখো আমরা কীভাবে বের করব। যদি আমাকে x1 বের করতে বলে, আমরা x1 একটু বের করি। কীভাবে বের করা যায়? দেখো যে এটা কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি কোথায়? 15 নাম্বার গ্রুপে আছে, 4 নাম্বার পর্যায়ে আছে। সুতরাং তুমি একটু ভিন্নভাবে চিন্তা করো যে 4 নাম্বার কি আছে? 4 নাম্বার হচ্ছে পর্যায়, আর হচ্ছে 15 নাম্বার হচ্ছে গ্রুপ। এখন আমরা যখন পর্যায় বের করতাম তখন কি বলতাম যে সর্বশেষ আমার কি হবে, যে 4 কি হবে? 4 নাম্বার পর্যায়ে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করবে, এটাই তো, তাই না? এরপরে দেখো যে যখন আমরা গ্রুপ বের করতাম তখন কিভাবে, দেখো এই গ্রুপটা কার ভিতরে আছে। এখানে একটু আসো, এখানে একটু দেখাইতে হবে তোমাকে, যে এখান থেকে একটু জেনে নাও যে কি, যে এগুলো হচ্ছে এস ব্লক, তাই না? এস ব্লক। আর এগুলো হচ্ছে ডি ব্লক, আর এগুলো হচ্ছে পি ব্লক, আর এফ তো লাগবে না আমার, এফ ব্লক। এখন এই যে এস ব্লক শুরু হয়, এস ব্লক বলতে কি বোঝাচ্ছি? সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায়। শুরু হয় কোত্থেকে দেখো তো, যে গ্রুপ 1 এবং গ্রুপ 2, তাই না? এবার ডি ব্লক শুরু হয় কোত্থেকে? ডি ব্লক শুরু হচ্ছে গ্রুপ 3 থেকে, 3, 4, 5। এখন যদি ইলেকট্রন তে যায়, ডি অরবিটালে যায়, তখন ধরো 5টা D5 বোঝাচ্ছি, দাঁড়াও, এই যে D5, ডিতে কয়টা ইলেকট্রন গেলো? 5টা ইলেকট্রন গেলো। তখন এটা কয় নাম্বার গ্রুপে আসবে? তখন আমরা এখান থেকে কাউন্ট করবো যে একটা ইলেকট্রন গেছে, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। সুতরাং 7 নাম্বার কী হবে? 7 নাম্বার পর্যায়ে থাকবে, মানে গ্রুপে থাকবে, 7 নাম্বার গ্রুপে থাকবে। এখন যে সেটা 4 পর্যায়ে হয়, সুতরাং এই 4 নাম্বার পর্যায়ে ম্যাঙ্গানিজ হবে উত্তর। যে 5 নাম্বার পর্যায়ে হয় তাহলে হচ্ছে কি টেকনেশিয়াম হবে আমার উত্তর। এখন আমাদের প্রশ্নে কি আছে? কয় নাম্বার আছে? গ্রুপ দেওয়া আছে, 15 নাম্বার গ্রুপ দেওয়া আছে, তাই না? তাহলে তোমাকে জানতে হবে ডি ব্লক শুরু হয় কোথেকে? 3 থেকে শুরু হয়, শেষ হয় কোথায়? 12তে। পি ব্লক শুরু হয় কোথেকে? 13 থেকে শুরু হয়, শেষ হয় কোথায়? 18তে। এবার আমার বলছে গ্রুপ হচ্ছে 15, পর্যায় 4 বলছে, 4 পর্যায় আমরা 4 সরাসরি লিখে ফেলছি। এই 4 নাম্বার পর্যায়ে 4 সরাসরি লিখে ফেলছি, কোনো সমস্যা নাই। এবার বলছে যে 15 নাম্বার গ্রুপ। এবার তুমি কাউন্ট করো তো 15 কার ভিতরে আছে? 13 থেকে 15 ভিতরে আছে, তার মানে ইলেকট্রনটা কোথায় যাবে? অবশ্যই পি ব্লকে যাবে। সুতরাং আমি এভাবে লিখতে পারি, 4 তো আমার বলা আছে পর্যায়, এবার পি। এবার ইলেকট্রন যাবে কয়টা সেটা বের করতে হবে। ইলেকট্রন তাহলে পি ব্লক শুরু হয় থেকে 13 থেকে, আমরা 13, 14, 15 কয় ঘর গেছি? 3 ঘর গেছি। 3 ঘর না? 3 ঘর গেছি। সুতরাং এখানে আমরা 3 দেবো। এখন আমরা 4p3 তাহলে আমার শেষ কি, যে আমার ইলেকট্রন বিন্যাসটা হয়েছে, সেই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অরবিটাল হচ্ছে 4p3। এখন 4 দেখো তো কোনটা হয়? এই যে 4, এখান থেকে আমরা আসবো, তারপর এই যে 15, তাহলে আমার হচ্ছে কি আর্সেনিক হচ্ছে আমার উত্তর, 4p3। বুঝতে পারছি?
এখন আমি তোমার একটু সহজ করে বোঝাই, এটা তো একটু বেশি 33 নাম্বার চলে গেছে, তোমাকে বলছি 30 পর্যন্ত শেখানোর জন্য। এখন 30 পর্যন্ত দেওয়ার জন্য তোমার কি লাগবে, ওইটা আমি নমুনার জন্য দিয়েছিলাম যে XYZ সামহাও বোঝানোর জন্য যে এভাবে প্রশ্নগুলো হয়। কিন্তু এখন আমরা সলভ করব। ধরো আমি হচ্ছে সালফার বের করব, কত বের করব সালফার, আমার গ্রুপ দেওয়া থাকবে কত 16 নাম্বার, আর পর্যায়ে দেওয়া থাকবে কত 3, তাহলে 3 16 আমার দেওয়া আছে, কী দেওয়া আছে 3 আর হচ্ছে 16 দেওয়া আছে। এখন বলো তো আমি এই যে সর্বশেষ অরবিটালটা বের করতে চাই, তাহলে আমরা হয়ে যাবে মৌল বের করতে পারবো যে কোন মৌল এটা বলতে পারবো। সর্বশেষ কয় নাম্বার পর্যায়ে যাবে, হ্যাঁ 3 নাম্বার পর্যায়ে যাবে, কারণ 3 বলে দিছে। আচ্ছা তারপর 16, অলরেডি হয়তো বুঝে ফেলছো যেহেতু 16 এখানে কোন ব্লক, পি ব্লক, সুতরাং পি লিখে ফেলবো। কয়টা ইলেকট্রন গেছে 1 2 3 4, 4টা ইলেকট্রন, সুতরাং এখানে 4 লিখবো। 3p4, আমি কি পাচ্ছি 3p4। এখন আমি এখানে লিখতেছি দেখো 3p4, এটা হচ্ছে শেষ আমার কি ইলেকট্রন অরবিটাল। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে থাকি যে 1s2 2s2 2p6 3s2 3p, ওমা 3p পেয়ে গেছি, এটি তো আমার শেষ অরবিটাল তাই না। তাহলে 3p কত লিখবো 4 লিখবো। এখন কাউন্ট করো তো কয়টা ইলেকট্রন 2 4 6 4 10 12 আর হচ্ছে 4 কত 16, 16 নম্বর। তাহলে পারমাণবিক সংখ্যা কত 16। এখন 16 পর্যন্ত তুমি তো মুখস্থ করছো, হ্যাঁ মুখস্থ করছি 16 কার সালফারের। সুতরাং এই দেখো সালফার হচ্ছে আমার যে মৌলটা আমি বের করতে চাইছিলাম বের করে ফেলছি, বুঝছি। একটু ব্যতিক্রম আছে, আমার ডি ব্লকের মূলের ক্ষেত্রে যখন বের করবো একটু ব্যতিক্রম হবে, কিন্তু কোনো সমস্যা নাই, এটা আমরা আপাতত দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। এখন দেখালে একটু কঠিন লাগে বেশি। তারপর যদি নিয়নেরটা বের করতে বলে কীভাবে বের করবা তুমি বের করো, আমি আর করতেছি না। যদি বলে ম্যাগনেশিয়ামটা কেমন বের করতে হয়, ম্যাগনেশিয়াম বের করো, আমি আর করতেছি না। ম্যাগনেশিয়াম দেখাই দিই, এটা এসেছে 2 শেষে, এবং ম্যাগনেশিয়াম গ্রুপ দেওয়া আছে 2 এবং পর্যায়ে দেওয়া আছে 3, তাহলে 3 পর্যায়ে দেওয়া আছে 3, গ্রুপ দেওয়া আছে 2, যেহেতু 2 গ্রুপ দেওয়া আছে সুতরাং এখানে আমরা কী লিখবো বলো, গ্রুপ 2 কার এস ব্লকের না, সুতরাং এস লিখে ফেলবো। 2 যেহেতু এখানে কি আমি সরাসরি কী বলবো 2 লিখে দেবো, কারণ এস ব্লকের ক্ষেত্রে যা থাকবে হুবহু তাই লিখে দেবো, একদম সহজ এস ব্লকেরটা। এখানে আর কাউন্ট করতে হয় না যে কেন 2, এই যে 1 2 নম্বর কপি ইতে আসছে, সুতরাং 2 লিখে ফেলছি। এটা প্রথম যেহেতু একদম সহজ, আশা করি বুঝতে পারছি, এখানে আর বোঝানোর কিছু নাই। এটা যখন আমরা ম্যাথ সলভ করবো তখন আরও বেশি বিস্তারিত বুঝতে পারবো। আপাতত যেটুকু দেখাইছি এই কথাগুলো অনুসারে তুমি আর কয়েকটা বের করো, তুমি ওয়াই বের করো, হ্যাঁ Y1 তো আমরা বের করছি, 16 নাম্বার তো এটা তো সালফারই হবে, বের করে ফেলছি। 17 নাম্বার বের করো, এখানে এগুলো বের করো, প্র্যাকটিস করো, যদি না পারো তখন গ্রুপে পোস্ট করো, পারি নাই দেন আমরা অবশ্যই দেখা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখান থেকে আমার এখন যা জানতে হবে যেটা সেটা হচ্ছে ব্লক পরিস্থিতি। ওয়াও, ব্লক পরিস্থিতি আমরা অলরেডি করে ফেলছি, এখন করার কিছু আছে যে SPDF, এস কাকে বলে, যেসব ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটাল যায় তারা এস ব্লক, পি অরবিটালে গেলে পি ব্লক, এফ অরবিটালে গেলে এফ SP, এখানে ডি হবে, ডি ব্লকে গেলে ডি ব্লক, আর এখানে এফ হবে এফ ব্লক। হ্যাঁ হয়ে গেল। এবার অবস্থান্তরমূলক তোমাদের বই আছে কি না জানি না, তবে একটু দেখে রাখো, ব্লক যদি আলোচনা করি তখন এটা ব্লকের সাথে চলে আসে, ব্লক শেখার সময় অবস্থান্তরমূলকও এটার সাথে চলে আসে। এখন অবস্থান্তরমূলক হচ্ছে ডি ব্লকের ক্ষেত্রে, কি ব্লক ডি ব্লকের ক্ষেত্রে। এখন এই অবস্থান্তরমূলকটা প্রভাবক হিসেবে কাজ করে, MCQর জন্য শিখে রাখো। যে সকল ডি ব্লকের মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস D1 থেকে 9 অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তরমূলক বলা হয়। কি বললো দেখো, ডি ব্লক, এখন ডি ব্লক কি তো বুঝছি বা ইলেকট্রন বিন্যাস করতে থাকবো, ইলেকট্রন বিন্যাস করতেছি সবার শেষে এসে আমি কি পাইলাম ডি। এখানে 1D হইতে পারে, 1 তো ডি হয় না, 2Dও হয় না, তাহলে 3D হইতে পারে, অথবা 4D হইতে পারে, অথবা 5D হইতে পারে, মানে আমি সর্বশেষ কী পাবো ডি পাবো। তো ওই ডির ইলেকট্রন কয়টা থাকতে পারে 10টা ইলেকট্রন, আমরা আগে থেকে জানি, কিন্তু 10 থাকবে না, থাকবে কয়টা 1 থেকে 9, তার মানে এটা তো সম্পূর্ণ পূর্ণ হলো না, কি হলো আংশিক পূর্ণ হলো, এটাই বলছে। D1 থেকে 9 আংশিকভাবে পূর্ণ থাকে তখন তাদেরকে অবস্থান্তরমূলক বলা হয়। এখন যেই মূলে ইলেকট্রন বিন্যাসে শেষে যায় আমি এরকম পাবো সেই মূলকে বলা হবে আমার কি, হ্যাঁ অবস্থান্তরমূলক। এখন এগুলা উদাহরণগুলো কী কী দেখো, এখানে হচ্ছে এই যে আমরা টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, আয়রনের 2টা, কোবাল্ট, কপার, নিকেল, জিঙ্ক এগুলা। এখন এখানে আরেকটু পার্থক্য আছে যে ডি ব্লক, ধরো আমি হচ্ছে কী করলাম স্ক্যান্ডিয়াম 3+, এটা একটু বিস্তারিত একটু ডিপলি আলোচনা, কঠিন হবে না, আমি সহজ করে বোঝাচ্ছি, একটু বুঝো। স্ক্যান্ডিয়াম 3+, ভাই এটা কি,
যদি বলি সোডিয়াম, হ্যাঁ এটা একদম সহজ বলছেন ভাই, সোডিয়ামের ক্ষেত্রে আমি ইলেকট্রন বিন্যাস করতে পারি তো, 1s2 2s2 2p6 3s1, এটা একদম সহজ হয়ে গেল। যদি বলি সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস যে কথা আমরা সোডিয়াম 1 প্লাস একই কথা, সোডিয়াম প্লাস যে কথা সোডিয়াম 1 প্লাস একই কথা। সো এই প্লাস দ্বারা কী বোঝাচ্ছে এটা আমরা অলরেডি বুঝাই ফেলছি, এখানে একটা ইলেকট্রন কী হয়েছে, একটা ইলেকট্রন চলে গেছে, সুতরাং এখানে 3s1 ইলেকট্রনটা নাই। এই 3 ইলেকট্রনটা যদি চলে যায় তাহলে আমার এই যে বাকি যে ইলেকট্রন বিন্যাসটা থাকতেছে ওইটা হচ্ছে আমার নর্মাল ইলেকট্রন বিন্যাস। এখানে কি পাচ্ছি যে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে 1s2 2s2 2p6। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সেম, স্ক্যান্ডিয়াম আমরা যদি নর্মাল স্ক্যান্ডিয়াম বলতাম তখন সেটা হচ্ছে 21 ইলেকট্রন বিন্যাস তুমি করতে থাকতা, নর্মালি যেটুকু হইতো এনাফ। আমরা ইলেকট্রন বিন্যাস করতে হবে এখানে বোঝানোর জন্য, আমরা একটু এগুলো একটু মুছে নিই। আচ্ছা, আমরা বললাম যে নর্মাল স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 21, এটা আমি ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s1 3p 3s1 না তো 3s2 3p6, তারপর 3ডিতে ইলেকট্রন আমরা আগে বলছি 3 আগে লিখবো কিন্তু ইলেকট্রন যাবে পরে, 4s কত লিখবো 2, কত 1, তাই না? 2 4 10 6 10 12 18 19 20 21, 21টা হয়েছে। আচ্ছা, এখন আমরা যখন এটাকে কি বলবো স্ক্যান্ডিয়াম 3+, বলতে কি বোঝাচ্ছে, এই যে আগে বললাম যে 3টা ইলেকট্রন চলে গেছে, তার মানে এখানে আমার সেম হবে কার মতো, আর্গনের মতো, কয়টা 18টা। তারপর হচ্ছে 3টা ইলেকট্রন অলরেডি চলে গেছে, 3টা ইলেকট্রন চলে গেলে কি হচ্ছে 2টা ইলেকট্রন আমার এবার দেখো এখানে ইন্টারেস্টিং বিষয়, ইলেকট্রন যখন আমি বিন্যাস করছি তখন সবার আগে দিছি 4s2, তারপর 3d1, তারপর সবার শেষে ইলেকট্রন গেছে কত 3d1-এ, শেষ ইলেকট্রন, দেখি শেষ ইলেকট্রন লিখে রাখতেছি বোঝানোর জন্য, এটা হচ্ছে আমার শেষ ইলেকট্রন 3ডিতে প্রবেশ করছে। এবার যখন আমি বের করে দেবো, ধরো ইলেকট্রন হচ্ছে এবার ত্যাগ করছে 3টা ইলেকট্রন, এখন ত্যাগ করবে কারা দেখো তো, কারা ত্যাগ করবে, 3D যেহেতু শেষ ইলেকট্রন 3ডিতে আসছে 3D থেকে ইলেকট্রন ত্যাগ করবে না, ত্যাগ করবে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, তার মানে 4s2 থেকে। এখন যদি এখানে 2+ থাকতো, সামহাও 2+ থাকতো, 2টা ইলেকট্রন ত্যাগ করতো, 2টা ইলেকট্রন আমার 4s চলে যেত, তখন 4s নাই। এ পর্যন্ত তো আমার ইলেকট্রন বিন্যাস। এখন কয়টা ইলেকট্রন ত্যাগ করছে 3টা ইলেকট্রন, সুতরাং 4s তো যাবেই সবার প্রথম, তারপরে 3d1 চলে যাবে, কারণ 3টা ইলেকট্রন যাইতে হইব, এখানে 2টা ইলেকট্রন আর এখানে একটা 3টা ইলেকট্রন চলে গেছে, সুতরাং আমার সর্বশেষ শক্তি স্তর কী হচ্ছে 3p6, এটার ভিতরেই কি হচ্ছে 3p6। এবার বলো তো এমনি নর্মালি যখন আমরা ইলেকট্রন বিন্যাস করছি তখন শেষে আমি কি ডি পাইছি না, এই যে ডি পাইছি না, সবার শেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করছে, এটা কি ব্লক ডি ব্লক। কিন্তু ওই মৌলের যখন আমরা কি করলাম একটা সুস্থিতিশীল ক্যাটায়ন করলাম, এটা ক্যাটায়ন অ্যানায়ন না, 3+ করলাম, 3টা ইলেকট্রন চলে গেল, তখন সর্বোচ্চ শক্তি স্তরে কি আমার ডি ব্লক, এর কোনো মৌল ডি ব্লক আছে না, কি ব্লক আছে পি ব্লক আছে, সুতরাং এখানে তো আর ইলেকট্রন বিন্যাসে আমরা ডি পাচ্ছি না, ডি না পাইলে শর্ত অনুসারে ডিতে যদি ইলেকট্রন থাকে তখন সেটা হচ্ছে অবস্থান্তর মৌল, আর যদি ডিতে কোনো ইলেকট্রন না থাকে তখন সেটা কী হবে না, অবস্থান্তর মৌল হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু D0, এখানে কি D0 না, এই স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে D0, এখানে ডিতে কোনো ইলেকট্রন নাই, D0, এই জন্য এটা হচ্ছে অবস্থান্তর মৌল না। আবার আমরা যখন করব এই জিঙ্কের ক্ষেত্রে করব তখন পাবো হচ্ছে ওইখানে সেম কাহিনী, জিঙ্কের ক্ষেত্রে আমরা কত, যেমন আর্গনের জিঙ্কের 30 না 30 ক্ষেত্রে নর্মাল ডিটারমিনেশন আমরা যদি করি জিঙ্ক যে 18 আর্গন, তারপর হচ্ছে আমার 4s2 3d10, 18 2 20 আর 10 30, এই তো। এখন আমার হচ্ছে জিঙ্ক 2+, জিঙ্ক 2+ করলে আমার কয়টা ইলেকট্রন যাচ্ছে 2টা ইলেকট্রন, সুতরাং কার ক্ষেত্রে মানে কোথা থেকে যাবে 4s থেকে যাবে না 3d, 4s থেকে, তাহলে 4s থেকে চলে গেল, আমার 3d কয়টা ইলেকট্রন আছে তখন 3d10, এখন 10 শর্ত অনুসারে তো আমার D1 থেকে 9 বলছে, 10 চলে আসছে, সুতরাং জিঙ্কও কিনা অবস্থান্তর মৌল না, এই জন্য আমি এই যে এই ব্র্যাকেট দিয়ে রাখছি, এখানে ব্র্যাকেট দিয়ে রাখছি, এই দুইটা অবস্থান্তর মৌল না, কিন্তু কি মৌল ডি ব্লক মৌল, বুঝছি। এখন কপার 2+ মৌল কেন অবস্থান্তর মৌল ব্যাখ্যা করো। আচ্ছা, এটা যেহেতু লেকচারে বলে দিচ্ছি, লেকচারে বোঝাবো, এখানে আমরা একটু বোঝাই যে কপার অলরেডি বুঝে ফেলছো আশা করি, কপার 2+, এখন কপার হচ্ছে কত 29, তার মানে আমরা জানি কপারে একটু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস হয়, যে জানি কত 4s1 আর হচ্ছে 3d10,
10, তাই না? 4s1 3d10 এরকম না কপার ইলেকট্রন বিন্যাস, যে 4s2 থাকে কিন্তু 2তে না হয়ে কী হয়ে যায়, একটা ইলেকট্রন দিতে চলে যায়, 4s1 হয় সুস্থিতি অর্জনের জন্য, এটা আমরা আগের লেকচারে বলে ফেলছি, তৃতীয় অধ্যায়ে 3d10 হয়, 18 19 আর 10 29। এবার ইলেকট্রন যাওয়ার আগে দুইটা ইলেকট্রন যাবে 2+, 4s থেকে একটা ইলেকট্রন চলে গেল, তারপর 3d থেকে আরেকটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে -1 হবে, সুতরাং 9, 3d9। এবার কি পাচ্ছি আমি, 3d9 পাচ্ছি। এবার শর্ত অনুসারে d9 আছে, সুতরাং এটা হচ্ছে কি আমার অবস্থান্তর মৌল। আচ্ছা, অনেকটা আলোচনা করে ফেলছি, এখন হচ্ছে পর্যায় সারণী মূল ভিত্তি বিজ্ঞানী মেন্ডেলি, পরে বড় অনুসারে দেখতে পান যে আচ্ছা 40 17 এটা রিডিং পড়বা, বুঝবা, এগুলো আমরা আগে বলে ফেলছি। তাহলে আমাদের এখন হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাস। আচ্ছা দেখো, আমি সবার আচ্ছা এটা রিডিং পড়বা, এটা বলে ফেলছি আগেই। কিছু ব্যতিক্রমগুলো একটু দেখি, ব্যতিক্রমগুলো দরকার আছে। যে ব্যতিক্রম বলতে কি আছে এখানে, যে হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম আছে, যে হাইড্রোজেনের অবস্থান হচ্ছে কোথায়, সবার প্রথম গ্রুপ একে আমরা হাইড্রোজেনকে দেখতে পাচ্ছি, কিন্তু এর কি দেখো, এর ব্যতিক্রমটা কি, যে ইলেকট্রন গ্রহণ করে গ্রুপ 17 মতো, ইলেকট্রন ত্যাগ করে গ্রুপ 1 মতো। এটা আমি একটু বোঝাচ্ছি, যেমন হাইড্রোজেন হচ্ছে কত, ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 1, সুতরাং সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিলে কার বৈশিষ্ট্য হলো, ক্ষার ধাতুর বৈশিষ্ট্য হলো, যেমন সোডিয়াম ক্ষার ধাতু, সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয় এবং তখন সুস্থিতি হয়, 8টা সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, এজন্য সুস্থিতি হয়। আর হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার কার মতো হইলো, সোডিয়ামের মতো হইলো, সুতরাং এটা ক্ষার ধাতু বলতে পারি। আবার সে কী করে, একটা ইলেকট্রন গ্রহণও করে, গ্রহণ করলে হ্যালোজেনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে কত 9, একটা ইলেকট্রন গ্রহণ করে কী হয়, 10টা ইলেকট্রন হয়, 10টা ইলেকট্রন হইলে মানে একটা ইলেকট্রন গ্রহণ করে 10টা ইলেকট্রন হয়, 10টা ইলেকট্রন হইলে সে কী হয়, 1s2 আর হচ্ছে 2s2 2p6, এই সর্বশেষ শক্তি স্তরে তখন কত কয়টা হচ্ছে, 8টা হচ্ছে, অষ্টক নিয়ম পূরণ করছে, তখন এটা হচ্ছে সুস্থিতি হয়। সুতরাং এই ফ্লোরিনগুলা বা হ্যালোজেন 17 নম্বর যে গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, এবার হাইড্রোজেন ইলেকট্রন ছাড়তেছে, আবার অনেক সময় হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে 2টা পূরণ করতেছে, সুতরাং তখন সে কী হচ্ছে, দ্বিতীয় পূরণ করতেছে। তার মানে হাইড্রোজেনের বৈশিষ্ট্য কী হচ্ছে, গ্রুপ 1 গ্রুপ 17 উভয়ের মতো হচ্ছে, কিন্তু কি করে, শতকরা হিসাবে কার মতো বেশি আচরণ প্রদর্শন করে, গ্রুপ 1-এর মতো বেশি আচরণ প্রদর্শন করে। তো সে যতটা নেয়, যদি সে 60টা ইলেকট্রন একটা ইলেকট্রন নেয়, সে মানে 40 বার যদি একটা ইলেকট্রন সে গ্রহণ করে, 60 বার সে একটা ইলেকট্রন দেওয়া দেয়, তার মানে 100টার মধ্যে সে বেশি দেওয়া দেয়, এই শতকরা হিসাবে এখানে গ্রুপ 1-এর স্থান দেওয়া হয়েছে। ব্যতিক্রম হিলিয়ামের ক্ষেত্রে ঠিক সেম, হিলিয়ামের 2টা ইলেকট্রন থাকায় গ্রুপ 2-তে হবার কথা। আমরা জানি যে বেরিলিয়ামের ক্ষেত্রে কত, 1s2 2s2, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম হিলিয়াম 4, তাহলে 1s2 2s2। এখানে সর্বশেষ কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন, তাহলে 2টা ইলেকট্রন যদি সর্বশেষ শক্তি স্তরে থাকে তখন আমরা সেটাকে গ্রুপ 2-তে দেই। তুমি যখন ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখবা সেম, 4s2, 2টা ইলেকট্রন কোথায় দেই, 2-এ দেই। এই বৈশিষ্ট্য যদি আমরা এই হিলিয়ামের ক্ষেত্রে খাটাই, তাহলে হিলিয়ামে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, তাহলে 1s2। হিলিয়ামের ক্ষেত্রে কি 1s2, সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন, সুতরাং এটা আমরা কোথায় দিতে পারি, বেরিলিয়ামে দিতে পারি, কি বলতেছি মানে গ্রুপ 2-তে দিতে পারি। কিন্তু সে কি হয়, যে গ্রুপ 2-তে হবার কথা, কিন্তু এর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় গ্যাসের মতো তীব্র, কিন্তু এর একটা বৈশিষ্ট্য এরকম মানছি, কিন্তু আরও অনেক বৈশিষ্ট্য আছে এর থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেগুলো কিসের মতো, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বলতে বিরল গ্যাস, অভিজাত গ্যাস, 18 নম্বর গ্রুপের মতো, তীব্র তড়িৎ ধনাত্মক, এবং এটা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক হওয়ায়, মানে তড়িৎ ধনাত্মক না হওয়ায় এখন তীব্র তড়িৎ ধনাত্মক কারা, যে গ্রুপ 2-এ যে সকল মৌল আছে সেগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। এটা তীব্র তড়িৎ ধনাত্মকও না, আবার হচ্ছে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে, এই জন্য এটাকে 18-তে কী করা হয়েছে, স্থান দেওয়া হয়েছে। তারপর ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট কিসের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য আলাদা করা হয়েছে গ্রুপ 3-এ। এখন যদি বলে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট কোন গ্রুপের, 3 গ্রুপের। ল্যান্থেনাইট কোন পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে। অ্যাক্টিনাইট কোন পর্যায়ে, 7 নম্বর পর্যায়ে। এটা আগেই বলে ফেলছি। এখন পর্যায় ধর্ম, এইটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এটা আবার মানে ট্রিপল স্টার ইনফিনিটি। এখানে তোমার ক খ গ গহ কোন প্রশ্ন নাই যে এখান থেকে হবে না, হবেই হবে। এমসিকিউ তো হবেই, এমসিকিউ মাস্ট। এটা আজকেও পড়বা,
এই অধ্যায় ইন্টারমিডিয়েটে গেলে তখনও পড়বা, সেম পড়া। আজকে যদি ক্লিয়ার করে যাও মোটামুটি আশা করি সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে কি কি পড়তে হবে? পর্যায়ভিত্তিক ধর্ম বলতে কি কি বোঝাচ্ছে? ধর্ম বলতে অনেকগুলো নাম আছে। আমরা যে ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্ম, এর নিচের দিকে এই সবগুলো আছে পর্যায়ভিত্তিক ধর্ম। কি কি আছে? আকার, দাতব ধর্ম, বিজান ক্ষমতা, গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক, যুজ্যতা, অর্থাৎ ধর্ম, আয়নিকন শক্তি, একটা আসক্তি, চনাত্মকতা, জারণ ক্ষমতা, এগুলো হচ্ছে নাম পর্যায়ভিত্তিক ধর্মের। এবার বাম থেকে ডানে, বাম থেকে ডানে হচ্ছে পর্যায়ের বাম থেকে আমরা ডানের দিকে যাব, এরপর হচ্ছে উপর থেকে নিচে, আমরা উপর থেকে নিচের দিকে যাব। বুঝছি? এখানে আমাকে মনে রাখতে হবে অনেকগুলো, তো এখানে ধরো দাতব বা অদাতব ধর্ম, বীজাণু ক্ষমতা, গলনাঙ্ক, প্রত্যেকটা ডান থেকে বামে গেলে বাড়ে না কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে না কমে, এগুলো তো আলাদা আলাদা মুখস্থ করতে হলে অনেকগুলো তথ্য মাথায় আলাদা মুখস্থ করতে হবে, প্রেশার বেশি হবে। সো আমরা চাই যে এটা প্রেশার না হোক। কীভাবে মুখস্থ করা যায়? একটু টেকনিক্যালি মুখস্থ করি। সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আকার, দাতব ধর্ম, বীজাণু ক্ষমতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এটাকে আমরা মনে রাখবো আধা বিঘা স্পট। আধা বিঘা স্পট, স্পট বলতে স্থান, আধা বিঘা তো বুঝোই, 1 বিঘা, আধা বিঘা, এরকমভাবে স্পটগুলা জমিগুলা হিসাব করে। সো আমরা আধা বিঘা হিসাব করব। আতে হচ্ছে আকার, দাতব ধর্ম, বীজাণু ক্ষমতা, তারপর হচ্ছে এই গলনাঙ্ক, ঘাতে আমরা ছোটো আধা, এই ছোটো দিয়েও মনে রাখতে পারি গলনাঙ্ক, আর স্পটটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এইগুলা ক্ষেত্রে কি মনে রাখবো? যে বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। এখন বিস্তারিত আমরা পরবর্তীতে বলবো, মানে আরেকটু পরেই বলবো, আপাতত একটা শিরোনাম চলতেছে আর কি, হাইলাইট টপিক। এরপর হচ্ছে যুজ্যতা। যুজ্যতা হচ্ছে কি, নিচের দিকে বৃদ্ধি পায়, আর মানে বাম থেকে ডানে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে অপরিবর্তিত থাকে। এখন যুজ্যতা কি একটু শর্ট করে বলে দেই, যে আমরা গ্রুপ 1 ইলেকট্রন বিন্যাস করলে প্রত্যেকটা মৌলের শেষে কি আসে? S1 আসে, 1s1, 2s1, 3s1, এরকমভাবে আসতে থাকে। সো এই যে শেষ শক্তি, মানে অরবিটালে জয়টা ইলেকট্রন থাকে, ওইটা যুজ্যতা। যুজ্যতা সবগুলো কি এক না? সেম। সুতরাং এগুলো হচ্ছে যুজ্যতা। অপরিবর্তিত থাকে উপর থেকে নিচে, মানে গ্রুপগুলোতে। আর চেঞ্জ হয় কখন? যখন হচ্ছে বাম থেকে ডানা যাবে তখন। এরপরে হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে বাকি যা আছে, এই দুটা মনে রাখতে পারলে আর যে সব বৈশিষ্ট্য আছে, অদাতব, আয়নীকরণ, ইলেকট্রন আসক্তি, হোয়াট এভার যাই হোক, আর যতগুলাই হোক, আমি যতদূর পড়ছি, আমার আসব্দি মেডিকেলে পড়তেছি, এর আগে যতগুলো পড়াশোনা করছি, যত বই, এগুলোই পাইছি, আর বেশি নাই। হয়তো আরও হাই লেভেলে আরও অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, ওইগুলো বলতেছি না। তবে এর মধ্যে বাকি যতগুলো আছে তোমাদের বই অথবা ইন্টারমিডিয়েট বইয়ে, সবগুলোর ক্ষেত্রে কী হবে? ওই যে প্রথমটার উল্টা হবে, প্রথম হচ্ছে বৃদ্ধি পাবে, পরে হচ্ছে হ্রাস পাবে। তাহলে তুমি কয়টা মনে রাখবা? আধা বিঘা স্পট যুজ্যতা 3টা মনে রাখবা। তারপর হচ্ছে হ্রাস পায়, বৃদ্ধি পায়, আর হচ্ছে বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে। এইটি মনে রাখলে মোটামুটি এখান থেকে যত বৈশিষ্ট্য আছে, যদি কোয়েশ্চেন করে ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে কী হয়, বাড়ে না কমে? কমে। যদি প্রশ্ন করে যে আয়নীকরণ শক্তি ডান থেকে বামে, মানে বাম থেকে ডানে বাড়ে না কমে? বাড়ে। এখন এটা এরকম হইতে পারে, আমি তো তোমার হিন্টস দেই, যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 3টা মৌল। এখন কোয়েশ্চেন আসছে কার, মানে যুজ্যতার কি বলেন, এই পারমাণবিক আকার অনুসারে সাজাও, ইলেকট্রন আসক্তি অনুসারে সাজাও, তখন তোমার কি এই যে এই তথ্যগুলো জানা লাগবে। এখন কার্বন হচ্ছে কত? 6, নাইট্রোজেন কত? 7, অক্সিজেন কত? 8, পারমাণবিক সংখ্যা, তাই না? এবার এটা তো ক্রম অনুসারে আছে, ডান থেকে কি আছে, বাম থেকে ডানে আছে। সুতরাং আমরা নর্মালি বলতে পারি সেটা হচ্ছে কি, যে কি হবে, যদি বলে আয়নীকরণ শক্তি তখন আমরা বলবো বাড়ে, যদি বলে ঋণাত্মকতা তখন বলবো বাড়ে, যদি বলে দাতব ধর্ম তখন বলবো কমে। সরি, এগুলোর ভিতরেও 2-1টা ব্যতিক্রম আছে সুস্থিতি অর্জনের জন্য, এটা আমরা পরবর্তীতে দেখা দিব। তো এখন যেটা বলছি সেটা মুখস্থ করো। আচ্ছা, তাহলে একটা একটা করে আমরা ধর্মগুলোর ব্যাখ্যা করি। এবার হচ্ছে দাতব ধর্ম। দাতব ধর্মক্ষেত্রে এই বৈশিষ্ট্য, এগুলো তার বোঝানো কিছু নাই। দাতব যে চকচক করে, শব্দ হয়, তাপ বিদ্যুৎ পরিবহন করে, ইলেকট্রন ত্যাগ করে, আর ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে ম্যাগনেসিয়াম নর্মালি 2টা ইলেকট্রন ত্যাগ করলে সেটা কি M2+ হবে। আকর্ষণ বল যত কম, দাতব ধর্ম তত বেশি। এটা একটু বোঝানোর জন্য, তোমাদের পরীক্ষায় দাতব ধর্ম নিয়ে তো আসবে না, কিন্তু কনসেপ্টের জন্য এটা বলতেছি। আকর্ষণ বল মানে হচ্ছে এফতে হচ্ছে আকর্ষণ বল বোঝায়। তাহলে এই আকর্ষণ বল যত কম হবে, দাতব ধর্ম তত কী হবে? বেশি হবে। এখন আকর্ষণ বল কম, দাতব ধর্ম বেশি, এটা কীভাবে হয়? ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, পজিটিভ, এটা হচ্ছে একটা ইলেকট্রন দিলাম এখানে। ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি কী করে? আকর্ষণটা কম, মানে কম, আকর্ষণ কম, এফ কম।
আকর্ষণ কম হলে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ টানবে কম, আকর্ষণ মানে টানাটানি, টানবে কম, তারা নর্মাল ইলেকট্রন কী করতে পারবে, ত্যাগ করতে পারবে। একটা জিনিস আমরা এখানে বলছি যে 1/3 ইলেকট্রন ত্যাগ করে, তার মানে ধাতব ধর্মের বৈশিষ্ট্য ক্ষেত্রে যাচ্ছে। আবার কি করবে, ইলেকট্রনগুলো এখানে খুব ফাস্ট ঘোরাঘুরি করতে পারবে, ঘোরাঘুরি করতে পারলে সেটা কী করবে, ইলেকট্রন পরিবহন করবে। এই যে বিদ্যুৎ ইলেকট্রন পরিবহন করে, ঘোরাঘুরি করে একটা ইলেকট্রন পরিবহন, ইলেকট্রন পরিবহন মানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন, বুঝতে পারছি, বিদ্যুৎ পরিবহন মানেই ইলেকট্রন পরিবহন। আচ্ছা, তো এই বলটা কীভাবে প্রকাশ করা হয়, যে আমরা একটা এক্সাম্পল দিছি, এখানে দেখো লিথিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রন দেখতে পাচ্ছি, এই যেটা আমরা দেখাই নাই, লিথিয়ামের ক্ষেত্রে এই দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। তারপর শেষ শক্তি স্তরের ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সরি এটা না, এটা প্রথম, এই দুটোই প্রথম কক্ষপথ, দুটো ইলেকট্রন। তারপর শেষ কক্ষপথ কয়টা, একটা ইলেকট্রন থাকবে। এখন নিউক্লিয়াসের প্রতি এটা আকর্ষণটা কী হবে, নর্মালি এটা আমরা কাউন্ট করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা কি লিখছি, বোরন, ইয়াস বোরন, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে বোরন মৌল। বোরনের ক্ষেত্রে 5টা ইলেকট্রন, 5টা পারমাণবিক সংখ্যা, সুতরাং প্রথম কক্ষপথে 2টা থাকবে, দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে, 3টা থাকবে, এটার আমরা বার করব। তারপর অক্সিজেনের ক্ষেত্রে 8টা, তারপর প্রথম কক্ষ 2টা, পরে একটা 6টা থাকবে। এবার দেখো আকর্ষণটা আমরা বের করব। এখন আকর্ষণ বলতে কেন্দ্র থেকে পজিটিভ, বাইরে থেকে কি নেগেটিভ, কক্ষপথে নেগেটিভ ইলেকট্রন বিশিষ্ট। এখন পজিটিভ নেগেটিভই তো আকর্ষণ করবে। এখন আমরা ইলেকট্রন তাহলে বাইরে কক্ষপথে কয়টা পাচ্ছি, একটা ইলেকট্রন পাচ্ছি, তাহলে এটা আমরা Q1 দিলাম। এই যেখানে আমরা সূত্র অনুসারে Q1 Q2 আমরা Q1 দিলাম। তারপরে প্রোটন সংখ্যা কেন্দ্রে থাকে, এখন লিথিয়ামের প্রোটন কয়টা, পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা তত, তার মানে 3টা, এটা আমরা Q2 দিচ্ছি। এখন F কত হবে, F হচ্ছে Q1 Q2। এখন ভাই F কি এরকমই, আমরা জানি নর্মালি F সূত্র হচ্ছে F ইজ ইকুয়াল টু, ইকুয়েশন দিই, Q1 Q2 বাই ডি স্কোয়ার অথবা দূরত্ব স্কোয়ার। এটা হচ্ছে নর্মালি কুলম্বের সূত্র বলতে পারি, অথবা ফ্রাকশনের সূত্র বলতে পারি, অথবা আকর্ষণের সূত্র বলতে পারি। এখানে আমরা কি করব না, দূরত্বটা মাপার দরকার নাই, আমরা এইটা দিলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমরা মডুলাস দেব যেন আমাদের মানটা পজিটিভ আসে, কারণ প্লাস মাইনাস এখানে আমরা ইউজ করতেছি না। এইভাবে আমরা F পাচ্ছি 3, এটাও সেম, আমরা এটা দেখাচ্ছি, যেমন অক্সিজেনের ক্ষেত্রে বাইরের কক্ষপথে থাকে 6টা ইলেকট্রন, ভিতরের কক্ষপথে থাকে 8টা প্রোটন, তাহলে 6টা 48 হচ্ছে আমার আকর্ষণ। এখন আকর্ষণ কার কম, প্রথমটার কম, মানে প্রথম হচ্ছে তোমার কি থাকে, লিথিয়াম থাকে, লিথিয়ামের কম আকর্ষণ, তারপর হচ্ছে বোরনের বেশি, তারপর হচ্ছে অক্সিজেনের বেশি। এবার ওই যে বললাম আকর্ষণ যার কম ধাতব ধর্ম তার তত বেশি, আকর্ষণ কম কার, লিথিয়ামের, সুতরাং ধাতব ধর্ম লিথিয়ামের বেশি, তারপর বোরনের, তারপর হচ্ছে অক্সিজেনের। এখন ধাতব ধর্ম মানে হচ্ছে এগুলো কি, ধাতু, ধাতু না, যে একবার ইলেকট্রন ত্যাগ করে। এখন ধাতু কোথায় থাকে, আমরা বলছিলাম ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, ক্ষার ধাতু গ্রুপ 1, মৃৎক্ষার ধাতু গ্রুপ 2, তার মানে পজিশনে বাম দিকে থাকে। যেমন ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপে আছে, মৃৎক্ষার ধাতু বাম দিকে থাকে। সুতরাং বাম দিকে যেগুলো সেগুলো হচ্ছে ধাতু, ধাতু যে ধর্ম প্রদর্শন করে সেগুলো হচ্ছে ধাতব ধর্ম। আশা করি বোঝাতে পারছি, এটা আমরা বোঝানোর জন্য একটু বললাম, বেশি দরকার নাই। তারপর অধাতব ধর্ম হচ্ছে এটার উপরে মানে বিপরীত, সেগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, সুতরাং এটা যদি বাড়ে ওটা হচ্ছে কমবে। এটা আমার দেখানো লাগতেছে না। আর 2 পেজ আছে, হ্যাঁ আর 2 পেজ আছে, মোটামুটি শেষ, অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি। এটা বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের এসএসসির জন্য ইম্পর্ট্যান্ট, ইন্টারমিডিয়েটের জন্য আর বেশি ইম্পর্ট্যান্ট। অপধাতু কি, যে ধাতুর মতো আচরণ করে আবার অধাতুর মতো আচরণ করে। অপধাতু মাঝামাঝি পর্যায়ে ইলেকট্রন ত্যাগ করে আবার ইলেকট্রন গ্রহণ করে। এই সংখ্যাটা মনে রাখবা 6টা। 6টা কি কি, জি ব্যয় সামনে আসেন, সাবধানে টুলে বসেন। কি বললাম, জি ব্যয়, ব্যয় আপনি সামনে আসেন, পিছনে কেন, সামনে আসেন, এখন সাবধানে টুলে বসে পড়েন। এখন এই যে জার্মেনিয়াম, তারপর হচ্ছে বিসমার্চ, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলেনিয়াম, আর হচ্ছে কি বোরন, এই যে 6টা মৌল হচ্ছে আমার অপধাতু। কোয়েশ্চেন আসতে পারে নিচে কোনটা অপধাতু, তোমরা যারা অ্যাডমিশন দিবা মেডিকেল অ্যাডমিশন, এত অনেক পরে আলাপ, আরও অনেক বছর তোমাকে পড়তে হবে, 2 বছর আরও 3 বছর পড়ার পরে হচ্ছে অ্যাডমিশন। সো এখানে এটা একটু বেশি আসে, বুঝছো। সো আপাতত শিখে রাখো, ইন্টারমিডিয়েট এটা পড়তেই হবে, এখন পড়ে ফেলো, সহজ, কঠিন কিছু না তো, ছন্দরা মনে রাখো, হয়ে যাবে। আচ্ছা,
তারপর হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক আকার যে কথা, পারমাণবিক ব্যাসার্ধ একই কথা। আচ্ছা, তো এখানে পারমাণবিক আকার আর ব্যাসার্ধটা কীভাবে মনে রাখবো দেখো। আমরা তো নর্মাল প্রথম যখন শিরোনাম আকারে বলতেছিলাম তখন বলছিলাম যে কি পারমাণবিক আকারটা ডান থেকে বাম থেকে ডানে গেলে কমবে, উপর থেকে নিচে গেলে বাড়বে, এটা আমরা পড়ছিলাম। এখানে যে এটা বললাম এই কথা, বাম থেকে ডানে গেলে কেমনে বাড়ে, বাম থেকে ডানে গেলে কীভাবে বাড়ে, আপনি একটু এক্সাম্পল দেন না, বুঝি না। আমরা ম্যাথমেটিক্যাল সলভের সময় অনেক বিস্তারিত বলবো, আপাতত একটু বলছি, একটা এক্সাম্পল দেবো জাস্ট। যেমন হচ্ছে ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম, দেখো। আর সোডিয়ামের উপরে কি আছে, হাইড্রোজেন, লিথিয়াম, এই তো। আমরা এই ছয়টা যদি কম্পেয়ার করি মোটামুটি হয়ে যাবে। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কি একটা ইলেকট্রন, তার মানে এটা যে হাইড্রোজেন হয় একটা ইলেকট্রন। তারপর হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম প্রথম হচ্ছে দুইটা ইলেকট্রন, তারপর হচ্ছে আমার কি একটা ইলেকট্রন। তারপর আমরা যখন যাব কয়টা, সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে প্রথম হচ্ছে দুইটা ইলেকট্রন, পরে হচ্ছে 8টা ইলেকট্রন, অ্যান্ড দেন হচ্ছে আমার একটা ইলেকট্রন। এখন দেখো আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি, এখানে আমরা বলছিলাম বাড়ে, কেন বাড়ে, এই যে দেখো এখানে শক্তিস্তর একটা এক, এখানে শক্তিস্তর একটা একটা দুইটা, সুতরাং এখানে শক্তিস্তর হচ্ছে আমার 2, আর এখানে শক্তিস্তর হচ্ছে আমার কয়টা, 3টা, এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, সুতরাং শক্তিস্তর বাড়লে তো আকার এমনিই বাড়বে। তার মানে আমি বুঝে ফেলছি যে এখানে হচ্ছে আমার কি হচ্ছে, ইলেকট্রনগুলোর আকার বাড়তেছে, বা ইলেকট্রন না অ্যাকচুয়ালি পরমাণুর আকার বাড়তেছে। এবার সোডিয়ামের ক্ষেত্রে আমরা এটা পাইছি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা কাউন্ট করি, দেখো ম্যাগনেসিয়াম প্রথম থাকবে কয়টা, 2টা, দ্বিতীয় কক্ষ থাকবে কয়টা, 8টা, তাই না? হ্যাঁ, তৃতীয় কক্ষ থাকবে কয়টা, একটা, একটা, 2টা, ম্যাগনেসিয়ামের তৃতীয় কক্ষ থাকবে কয়টা, 2টা। এটা আমি একটু বড় করে ফেলছি, তাই তো, একটা ছোটো করা উচিত ছিল। ধরো আমরা এটা একটু বড় যাচ্ছি, এটা হচ্ছে আমার 3 নম্বর কক্ষপথ, 2 নম্বর বাত, এটা বাত, 3 নম্বর কক্ষপথে এই যে একটা ইলেকট্রন আমি সোডিয়াম পাচ্ছি, তাহলে এবার এর ক্ষেত্রে একটু ছোটো দেখাচ্ছে। এখন কেন ছোটো হয়ে যায়, সোডিয়ামের ক্ষেত্রে ভিতরে প্রোটন থাকে কয়টা, 11টা, 11টা, বাইরে কক্ষপথে শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা, একটা, 11টা আর একটা ইলেকট্রন, 11 ইন্টু 1, ওই যে আমরা এখন এখানে যে কাউন্ট করতাম যেমনে, যে এখানে আমরা অন্য মূল দিয়ে দেখাইছি, তুমি বুঝবা, সমস্যা নাই। আমরা এফ কাউন্ট করতাম না, আকর্ষণ Q1 ইন্টু Q2, আমরা দূরত্ব ধরতেছি না আপাতত। সো এখানে 11 ইন্টু 1, প্রোটন হচ্ছে আমার, এটা যদি প্রোটন ধরি, প্রোটন হচ্ছে 11টা, আর ইলেকট্রন ধরলে ইলেকট্রন শেষ কক্ষপথ হচ্ছে একটা, সুতরাং এফ পাচ্ছি কত, 11। এবার এখান থেকে যদি আমরা কাউন্ট করি এফটা কত পাচ্ছি দেখো তো, ভিতরে থাকে Q1 কত থাকে, Q1 মানে যদি আমরা প্রোটন ধরি, এখানে প্রোটন হচ্ছে আমার 12টা, আর Q2 ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে কয়টা আমার, ইলেকট্রন হচ্ছে 2টা। এবার 12 ইন্টু 2, এফ হচ্ছে কত, 12 ইন্টু 2, 12 ইন্টু 2, তার মানে হচ্ছে 24। তার মানে এবার এফ কার বেশি, এখানে হচ্ছে এফ 11 আর এখানে হচ্ছে এফ হচ্ছে 24, আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি হলে এই যে ভিতরে 12টা প্রোটন, এই শেষ কক্ষপথে 2টা ইলেকট্রনকে কাছে টানবে, তো এই তুলনামূলকভাবে সোডিয়াম থেকে বেশি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ভিতরে থাকে 13টা, সুতরাং এফ হবে কত, 13 ইন্টু শেষ কক্ষপথে থাকে হচ্ছে 3টা, 13 3 হচ্ছে 39, সুতরাং 39 আরও বেশি, এটা আরেকটু বেশি আকর্ষণ করবে, আকারটা আরেকটু ছোটো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে কনসেপ্ট। এখানে একটু রিডিং দিবা, আকর্ষণ বল বেশি কার কম, এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এবার পরীক্ষার ভিতরে সবচেয়ে বেশি আসে ক এবং খ, এই দুইটা আসে, আয়নীকরণ শক্তি আসে বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, আর হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা, এই তিনটা বেশি আসে। এখন আয়নীকরণ শক্তি কি, আমরা একটা কম্পারিজন করে ব্যাখ্যা দিয়ে দেবো। যেমন এই সংখ্যাটা পড়বো, এই সংখ্যাটা বেশি ইম্পর্টেন্ট। সব ক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় 1 মোল, দেখো গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল গ্যাসীয় পরমাণু আবার গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল আবার 1 মোল ইলেকট্রন অপসারণ করে আবার 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয়, এখানে হচ্ছে প্রয়োজন হয়, আরেক জায়গায় দেখবো আমরা নির্গত হয়, তাকে ওই মৌলের কি বলে, এই ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আয়নীকরণ শক্তি বলে। তাহলে কি বললাম, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত, অপসারণ করলে কি হবে, যেমন সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন চলে গেল, তখন কি হবে, সোডিয়াম প্লাস হবে, তাহলে এটা কি হবে, ধনাত্মক আয়ন হবে।
এরকম ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি প্রয়োজন হয় তাকে বলা হয় কি ইলেকট্রন সরি আয়নীকরণ শক্তি। এখন এখানে শক্তি প্রয়োজন হয় কেন? কারণ তুমি কক্ষপথে ইলেকট্রনটা ধরো সোডিয়াম কক্ষপথ শেষ কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো নর্মালি সে তার আকর্ষণ আছে বলেই তো সে এই কক্ষপথে আছে। যদি তার ভিতরে কিছু না আকর্ষণ না থাকতো সে কি থাকতে পারতো এখানে? এসে তো আকাশে বাতাসে চলে যেত। যেহেতু তার একটা আকর্ষণ আছে কেন্দ্রের প্রতি, সুতরাং এই জন্য সে এখানে অবস্থান করতেছে 3য় কক্ষপথে। এবার এখান থেকে আমি এটাকে যদি বের করতে চাই আমাকে কী করতে হবে? একটু ধাক্কা দিতে হবে, একটু শক্তি দিতে হবে। সুতরাং এখানে শক্তি আমাকে কী করতে হবে? এনার্জি এনার্জি আমার হচ্ছে এখানে দিতে হবে। এনার্জি এখানে দিলে দেন হচ্ছে আমার কী হবে? ইলেকট্রন বের হবে। সুতরাং একটা ইলেকট্রন বের করবে, বেশি না। আবার যদি এমন হয় যে ম্যাগনেসিয়াম একবার একটা ইলেকট্রন বের করছি, ম্যাগনেসিয়াম প্লাস, দ্বিতীয়বার ম্যাগনেসিয়াম ইলেকট্রন বের করছি, একটা বের করছি, তখন ম্যাগনেসিয়াম 2 প্লাস। এখন ম্যাগনেসিয়াম 2 প্লাস অথবা ম্যাগনেসিয়াম 2 প্লাস দুইভাবেই লেখা যায়। আশা করি বুঝছো যে কীভাবে ইলেকট্রন বের করতে হয় আর বের করার জন্য কেন শক্তি দিতে হয়। এখানে কয়েকটা দেওয়া আছে, এটা তুমি পারলে লিখে ফেলো। এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, এটা হচ্ছে পারমাণবিক আকারের ব্যতিক্রম। ওই যে বললাম না ইয়ার সময় বাম থেকে ডানে গেলে প্রথম যেই 3টা জিনিস মনে রাখতে বলছিলাম, আধা বিঘা স্পটের ক্ষেত্রে বাম থেকে ডানে গিয়ে কী হয়? কমে। আর পরের ক্ষেত্রে আমরা বললাম আধা বিঘা স্পট বাদে আর যা আছে যোজ্যতা বাদে সবগুলো হচ্ছে বাম থেকে ডানে বাড়ে। সুতরাং এই জন্য আমরা পারমাণবিক আকারের কম্প্যারিজন করে বলে দেবো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আকার কমে কিন্তু আয়নাইজেশন এনার্জি বাড়ে, আবার ইলেকট্রন আসক্তিও বাড়ে। আচ্ছা, এবার ইলেকট্রন আসতে কি এটা আবার গ্যাসীয় অবস্থায় এই কোনো মোলের 1 মোল আবার গ্যাসীয় পরমাণু থেকে আবার 1 মোল ইলেকট্রন প্রবেশ, এবার হচ্ছে প্রবেশ, ওই হচ্ছে অপসারণ, এখানে হচ্ছে প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আবার 1 মোল এবার হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় এবার হচ্ছে নির্গত হয় তাকে বলা হয় ওই গ্যাসের কি বলে? ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি। এবার হচ্ছে কি, ধরো আমরা হচ্ছে নর্মালি ক্লোরিন তো এমনি সুস্থিতি থাকে না, একে কী করতে হয়? একটা ইলেকট্রন দিতে হয় যেন শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়। এই জন্য ক্লোরিন মাইনাস হয়। ক্লোরিন মাইনাস হলে এখানে আমার একটা ইলেকট্রন কী করছি? প্রবেশ করাইছি। প্রবেশ করানোর কারণে ক্লোরিনের আমার কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? শেষ কক্ষপথে 7টা। সুতরাং আরেকটা যখন ইলেকট্রন আমি দিছি তখন 8টা হয়েছে, 8টা পূরণ করছে, সুস্থিতি হয়েছে। এবার এই নর্মালি শেষ কক্ষপথে ইলেকট্রন ধরো এই যেগুলো আমি ভরাট করতেছি এগুলো হচ্ছে আমার ইলেকট্রন ছিল। এই আমার ইলেকট্রন কয়টা? 7টা, 2 4 6 এই 7টা। কিন্তু এই যে এইখানে ফাঁকা একটা ইলেকট্রন ধরো ইলেকট্রন আসছে। এখন নর্মালি সে তো ইলেকট্রন গ্রহণ করতে চাবে না, তাহলে কি করতে হবে? দেখো এখানে বলছে শক্তি নির্গত হয়। এখানে সে নর্মাল ইলেকট্রন গ্রহণ করতে চাবে না, তাকে কী করতে হবে? আমাকে একটা ইলেকট্রন ধরে এখানে আসলাম, তার ইলেকট্রনের একটা এনার্জি আছে, ওই এনার্জি নিয়ে এখানে ইলেকট্রন আসছে। এখানে যখন ইলেকট্রন বসছে তখন সে একটা শক্তি রিলিজ করে দিচ্ছে, শক্তিটা বের হয়ে যাচ্ছে, বুঝছো? কারণ কক্ষপথে আমি হচ্ছে ঢুকাচ্ছি, এমন না আমি ওখান থেকে বের করে দিচ্ছি। যদি আমি বের করে দিতাম তখন আমাকে শক্তি দিয়ে বের করতে হতো, কিন্তু এবার যখন আমি প্রবেশ করাচ্ছি সুতরাং তখন সেখান থেকে একটা শক্তি নির্গত হবে। আশা করি বোঝাতে পারছি। এটা আবার সেম ইলেকট্রন আসক্তি অথবা ইলেকট্রন অ্যাফিনিটি 1/ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ, ওইটার মতোই সেম। তারপর ব্যাখ্যা কীভাবে দেবো আমরা যখন সলভ করবো তখন বুঝতে পারবো। আপাতত রিডিং দিয়ে রাখো, পারমাণবিক আকারের সাথে তুলনা করবো, উপর থেকে নিচে গেলে কীভাবে কী হয় এটা বলবো, তাহলেই হয়ে যাবে। তারপরে যে এখান থেকে হচ্ছে একটা ইলেকট্রন প্রবেশ করলে কী হয়? শক্তিগুলা বের হয়ে যায় ভিতর থেকে, এটা বোঝাচ্ছে। এবং এটাকে আমরা ডেল নেগেটিভ দিয়ে প্রকাশ করি। তাপ যদি শোষিত হয় তখন ডেল হবে নেগেটিভ, তাপ যদি নির্গত হয় তখন ডেল হবে পজিটিভ। আচ্ছা, এটা আমরা পরে পড়বো, সমস্যা নাই। এখানে একটু ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমগুলো দেখি। ব্যতিক্রম কী কী? আমরা নর্মালি যখন পড়ছিলাম যখন হচ্ছে এই ফ্লোরিনটা ছিল আগে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন টেনাসিন। এখন ফ্লোরিন কেন আগে? ফ্লোরিন আগে আমরা যখন এই 17 নম্বর গ্রুপ দেবো তখন সেই গ্রুপে ফ্লোরিনটা আগে। তাহলে ওই গ্রুপের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? নিচে গেলে কী হবে? আমার হ্রাস পাবে। নিচে গেলে আমার কি ইলেকট্রন আসক্তিটা হ্রাস পাবে। কিন্তু এখানে কি হয়? তাহলে ওই হ্রাস পাওয়ার ক্ষেত্রে আমার যেহেতু ফ্লোরিন ছিল আগে,
তাহলে ফ্লুরিনের সবচেয়ে বেশি থাকবে, ক্লোরিনের কম থাকবে, কারণ নিচে দিকে কমতে থাকবে। কিন্তু এখানে এটা একটু ব্যতিক্রম হয়, ক্লোরিনটা আগে চলে আসে, ফ্লুরিনটা পরে চলে যায়। কেন ব্যতিক্রম হয়? যদি পারো গ্রুপে পোস্ট করো, আর যদি না পারো এটা আমি পরে দেখাই দেবো যখন সলভ করে। আবার এখানে সেম, অক্সিজেনটা সবার শেষ চলে গেছে, এটা শুধু দেখে রাখো, সলভ করাচ্ছি না, পরে করাবো। আচ্ছা, আমাদের এবার শেষ পেজ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমরা বরাবরের মতো বলছিলাম যে তড়িৎ ঋণাত্মকতাও অনেক গুরুত্বপূর্ণ। তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি যে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় বন্ধন ইলেকট্রন জোড়াকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। কি বললেন এগুলা? যে আমরা হচ্ছে ধরো এটা পঞ্চম অধ্যায় না বুঝলে একটু বেশি বুঝবা না, পঞ্চম অধ্যায় বুঝালে এটা বুঝবা, আপাতত একটু কষ্ট হবে, সমস্যা নাই, দেখে রাখো, পঞ্চম অধ্যায়ে আমরা বুঝাই দেবো। নর্মাল হচ্ছে পানি একটা যৌগ, পানির ক্ষেত্রে আমরা যদি ভেঙে ফেলি কীভাবে হয়? এই যে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে বলো তো? প্রথম কক্ষপথে থাকে হতো 2টা, সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 6টা। এই যে আমরা এখানে 2টা দিলাম, এই দিলাম 2টা, আর এখানে দিলাম হচ্ছে আরও 2টা, কটা হলো? 6টা, এই 2 4 6 2 8 8। এবার পানি, হাইড্রোজেনের ক্ষেত্রে কয়টা? হাইড্রোজেনের ক্ষেত্রে একটা থাকে, এই যে আমরা একটা দিলাম, এই যে হাইড্রোজেন একটা দিলাম। এখন হাইড্রোজেন এখানে কয়টা আছে? 2টা, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, 2টা। অক্সিজেন কয়টা আছে? একটা, এই যে অক্সিজেন একটা। ওকে, এবার এই যখন যৌগ গঠন করে তখন তো তারা একসাথে থাকে। একসাথে কিভাবে থাকে? এই যে একটা বন্ধন তারা গঠন করে, এই যে এখানে একটা বন্ধন গঠন করে। এবার এই বন্ধন গঠন করার কারণে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন হয় শেষে? হাইড্রোজেন তখন এই যে এই এরিয়াটা হচ্ছে হাইড্রোজেনের, এই যে এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে হাইড্রোজেনের। এখন আমি একটু দেখাচ্ছি, তাহলে অক্সিজেনের এটা কোনটা হবে? তাহলে অক্সিজেনের এরিয়া হবে এই যে অক্সিজেনের এরিয়া হবে যেটা। এবার যদি আমরা কাউন্ট করি, দেখো তো অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো? যে ভাই 2টা হলো, এখানে 2টা হলো, কটা? 4টা। আর এই যে এখানে এই যে একটা পাইছি, আর এখানে একটা, তার মানে এখানেও 2টা, 6টা, আর এখানেও 2টা, 8টা। তার মানে অক্সিজেনের 8টা অষ্টক পূরণ হয়েছে, অষ্টক। এখন অষ্টক দ্বিতক এটা আমরা পরে অধ্যায়ে পড়বো, অষ্টক পূরণ হয়েছে। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে কয়টা হয়েছে? হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে এখানে একটা, আর এখানে একটা, 2টা, তার মানে তার হচ্ছে দ্বিতক পূরণ হয়েছে, দ্বিতক পূরণ হয়েছে। এই অষ্টক দ্বিতক পূরণের মাধ্যমে হচ্ছে যৌগ গঠন করে। তাহলে এবার মাঝখানে একটা কী পাচ্ছি? বন্ড পাচ্ছি। এবার এটা আমরা এভাবে প্রকাশ করি, ধরো এইচ হাইড্রোজেন, আর এই হচ্ছে অক্সিজেন, আর এই হচ্ছে আমার হাইড্রোজেন। একটু সহজ করার জন্য বললাম। এখন এই যে এই একটা লাইন, মাঝখানে এই লাইনটা দেখতে পাচ্ছি, যে লাইনটা, এই লাইনে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। ওই যে এখানে দেখাইলাম 2টা ইলেকট্রন, একটা কার? হাইড্রোজেনের, একটা কার? অক্সিজেনের। এখানেও সেম। তো 2টা ইলেকট্রন ধরো, এই যে এখানে হচ্ছে এটা ধরো হাইড্রোজেনের দিলাম, এটা হচ্ছে অক্সিজেন, 2টা ইলেকট্রন দিলাম। এবার হাইড্রোজেন এবং অক্সিজেন উভয়েরই তো এই 2টা, উভয়ের তো অধিকার আছে, যে আমারও 2টা, তোমারও 2টা। এবার তড়িৎ ঋণাত্মকতা বলতেছে যে এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন, অক্সিজেনের কিছু ক্যারেক্টার আছে, হাইড্রোজেনের কিছু ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টারের কারণে এরা একে অপরকে টান দেয়। এই বন্ধন জোর তোরা মাঝখানে ছিল, আমি একদম মাঝখানে দিচ্ছি, 2টার মাঝখানে, হাইড্রোজেন এবং অক্সিজেনের এই 2টার মাঝখানে দিচ্ছে হচ্ছে 2টা ইলেকট্রন। এখন টান দেয়, ধরো এটা হচ্ছে ধরো এরকম একটা ব্যক্তি, আর এখানে হচ্ছে যে এরকম একটা ব্যক্তি। এখন বলো তো কি টান দিয়া এটা কোন দিকে নিতে পারবে? নর্মালি এটা এদিকে নিয়ে যাবে, কারণ ওনার পাওয়ার বেশি। সুতরাং ওই ইলেকট্রন জোড়া এখানে চলে আসবে। আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি। তখন হচ্ছে এই যে এখানে চলে আসবে, তখন এটা এখানে না হয়ে এখানে চলে আসবে, অক্সিজেনের কাছাকাছি চলে আসবে। সুতরাং অক্সিজেন কাছাকাছি চলে আসার কারণে অক্সিজেন কী হচ্ছে, যে মনে হচ্ছে ও নিতেছে, যে নেয় তাকে কী বলে আমরা? নেগেটিভ বলি। সুতরাং একটা শব্দ ডেল নেগেটিভ, এটা মনে রাখো, ডেল নেগেটিভ। আর হাইড্রোজেন থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে হাইড্রোজেন আর মানে মনে হচ্ছে যে ও দিয়ে দিচ্ছে, কিন্তু দেয় না, অ্যাকচুয়ালি ও লাগে দিয়ে দিচ্ছে। এই জন্য এটাকে বলে আমরা ডেল পজিটিভ, আংশিক ডেল নেগেটিভ, আংশিক ডেল পজিটিভ তৈরি হয়। এখন যে যত জুড়ে বন্ধন জোর, এটা বন্ধন জোরে ইলেকট্রন, বন্ধন জোরে ইলেকট্রনকে নিচের দিকে টানতে পারে, সেটা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। আর এই যে এখানে 2টা ইলেকট্রন, এটা কি হাইড্রোজেনের সাথে কোনো কানেকশন আছে? নাই। এটা হচ্ছে মুক্ত জোর। আমরা এখানে 2টা শব্দ শিখে ফেলো, মুক্ত জোর, এটা আমরা পরবর্তীতে পঞ্চম অধ্যায়ে পড়ব। মুক্ত জোর, আর এগুলো হচ্ছে কি? বন্ধন জোর, বন্ধন জোর, বুঝছি? এখন তাহলে বুঝবো আশা করি এখন লাইন করলে, যে সমযোজী বন্ধনে। আর এই বন্ধনটা কি বন্ধন? সমযোজী বন্ধন। কেন সমযোজী বন্ধন? কারণ ভাগাভাগি করতেছে। যদি একজন একজন দিয়ে দিত তখন সেটা হতো আয়নিক বন্ধন, আমরা পরবর্তীতে পড়ব। আবদ্ধ অবস্থায় বন্ধন ইলেকট্রন জোড়াকে কোনো মৌলের নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বুঝে ফেলছি। তারপর হচ্ছে এই যে এখানে বলা আছে
ও আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেখাইছি, ইন্টারেস্টিং। এখানে আমরা পানি দিয়ে দেখাইছি, সমস্যা নাই। উপর থেকে নিচে আকর্ষণ করার ক্ষমতা হ্রাস পায় ফলে, আচ্ছা এটা হচ্ছে সেম কাহিনী, এটা পড়বা বোঝা যাবে। এবার হচ্ছে ওই যে আমরা পড়লাম ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, চালকোজেন, তারপর হচ্ছে হ্যালোজেন, নিষ্ক্রিয় ধাতু। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, তারপরে এখানে আর বলার কিছু নাই, এটা রিডিং করলে বুঝবা। তাহলে এই অধ্যায় এখানে শেষ করা যায়। মোটামুটি অনেকক্ষণ আলোচনা করছি, আশা করি মোটামুটি ওভারঅল সব কিছু বুঝছো। তারপর যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই গ্রুপে জানাবা, অথবা এই ভিডিওর কমেন্টে জানাবা যে এই জিনিসটা বুঝি নাই। আর পারলে শীটটা কালেকশন করবা, যে এই শীটটা আমি পড়াচ্ছি। নয়তো তুমি হাতে লিখতে পারো, সমস্যা নেই, হাতে লিখলে অবশ্যই এটা বেটার। আমি সাজেস্ট করবো তুমি যেন হাতে লিখো, কারণ তোমার পড়াটাও হয়ে যাবে। আর যে কালেকশন করো ওটাও করতে পারো, এখন তোমার উপর এটা ডিপেন্ড করে। আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।